আপনারা কি জ্যোতিষ মানেন নাকি মানেন না? মানুন বা নাই মানুন, আজকের এই ভিডিও আপনাদের জ্যোতিষ সম্পর্কে অনেক ধারণাই পাল্টে দেবে। জ্যোতিষ সত্য না মিথ্যা এই বিবাদ বহু যুগের, এবং যে কোনো বিতর্কের মীমাংসা করতে গেলে আপনাকে সে বিতর্কের পক্ষে এবং বিপক্ষে যে মতামতগুলো রয়েছে সেই সকল রকম মতামতগুলোই জানতে হবে, এবং সেই বিষয় সম্পর্কেও সঠিক ধারণা হতে হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জ্যোতিষের পক্ষে এবং বিপক্ষে যে মতামতগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব, এবং জ্যোতিষের সঠিক ধারণা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব সেই মতামতগুলো কোনটা কতটা গ্রহণযোগ্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং এর মাধ্যমে আপনারা আপনাদের জ্ঞান অনেকটাই বাড়াতে পারবেন। বাংলায় এই ধরনের ভিডিও অনেক কমই রয়েছে, তাই আমি বলবো শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার, আমি ইন্দ্রজিৎ দে। আমার নতুন ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজিক্যালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের জ্যোতিষ সংক্রান্ত সঠিক, নির্ভরযোগ্য, যুক্তি নির্ভর তথ্য দেওয়ার চেষ্টা করব, যার মাধ্যমে আপনারা যারা জ্যোতিষের অনুরাগী আছেন এবং জ্যোতিষের ছাত্র আছেন তারা বিশেষভাবে উপকৃত হবে বলেই আমি মনে করি। তাই আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন দেরি না করে আজকের আলোচনা শুরু করি। প্রথমেই দেখি যে কি কি কারণে মানুষ জ্যোতিষকে বিশ্বাস করে না। প্রথমত, জ্যোতিষে বলা হয় দূরের গ্রহ নক্ষত্রদের প্রভাব মানব জীবনের উপর পড়ে, যেটা অনেকটাই অবৈজ্ঞানিক এবং যুক্তিহীন, এবং এর কোনো সঠিক ব্যাখ্যা জ্যোতিষ দিতে পারে না। দ্বিতীয়ত, জ্যোতিষ যদি সত্যিই হয় তাহলে জ্যোতিষী তো ভগবানের সমান, কারণ জ্যোতিষী সবই জানেন, তার অতীতে কি হয়েছিল এবং ভবিষ্যতে কি হতে পারে। তাহলে জ্যোতিষী নিজের জীবনকে কেন সঠিক করতে পারেন না? অন্যের জীবন তো দূরের কথা। 3 নম্বর হলো, অনেকেই আছেন যারা এটাও বলেন যে জ্যোতিষের প্রেডিকশনই সত্যি হয় না। তাহলে জ্যোতিষ কি করে আমরা মানব? জ্যোতিষী যা বলেন তার বেশিরভাগটাই ভুল প্রমাণিত হয়। 4 নম্বর হলো, যদিও অনেকের কিছু প্রেডিকশন মিলে যায়, তাহলেও জ্যোতিষী যে প্রতিকারগুলো দেন সেগুলো কাজ করে না, কোনো সমস্যারই সমাধান জ্যোতিষ করতে পারে না। তাহলে সেই জ্যোতিষ মানার মানে কি? 5 নম্বর হলো, জ্যোতিষী এটা বলে থাকেন বা জ্যোতিষ এটা বলে থাকে যে ভাগ্যই সব, কর্মের গুরুত্ব অনেকটাই কম। ভাগ্যই শেষ কথা, অর্থাৎ ভগবান বা দূরের গ্রহ নক্ষত্ররা আমার জীবনকে নিয়ন্ত্রণ করছে। তাহলে আমি আজকে দাঁড়িয়ে যে কর্মগুলো করছি সেই পরিশ্রমের মূল্য কোথায়? সবই তো তাহলে ভাগ্যের নিয়ন্ত্রণে। তাহলে সবকিছু না করে বসে থাকবো? তাহলে কি বসে বসে সবকিছু পাওয়া যাচ্ছে? তা তো নয়, আমাদের তো কিছু না কিছু পরিশ্রম করতে হচ্ছে। সুতরাং এই কারণে অনেকে জ্যোতিষকে মানেন না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মৃত ব্যক্তির চার্ট জ্যোতিষীর কাছে নিয়ে গেলে মৃত ব্যক্তির ভবিষ্যৎ সম্পর্কেও জ্যোতিষী প্রেডিকশন করছেন। আবার যার চাকরি হয়ে গেছে তার সম্পর্কে যখন জ্যোতিষীর কাছে জিজ্ঞেস করা হচ্ছে, তার সম্পর্কেও জ্যোতিষী বলছেন যে তার চাকরি হবে না, বা চাকরি আগামী দিনে হবে, বা চাকরি হবে কিনা সেই সংক্রান্ত প্রেডিকশন দিচ্ছেন। তাহলে এর থেকেই তো বোঝা যাচ্ছে যে জ্যোতিষ ভুয়ো। আর শেষ যে পয়েন্টটা রয়েছে, যেটা জ্যোতিষ বিরোধী যারা তারা বলে থাকেন, সেটা হলো যারা একই সময়ে জন্ম নিয়েছে তাদের তো চার্ট প্রায় সেমই হয়ে যাচ্ছে। তাহলে তাদের কি ভবিষ্যৎও সেম? তা তো নয়। তাদের মধ্যে অনেকেরই তো দেখা যায় জীবন আলাদা আলাদা হয়। তাহলে সেটা কি করে হয়? সুতরাং এই যে যুক্তিগুলো তারা দেন, এই যুক্তিগুলোর উপর ভিত্তি করে তারা জ্যোতিষের বিপক্ষে কথা বলেন এবং জ্যোতিষকে মানতে চান না। তাহলে চলুন এবার এক এক করে জ্যোতিষ এই প্রশ্নগুলোর কি উত্তর দিচ্ছে বা দিতে পারে সেগুলো আমরা দেখার চেষ্টা করি। দেখুন, এই প্রশ্নগুলোর উত্তর পেতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে জ্যোতিষ কিভাবে কাজ করে। জ্যোতিষে আপনার জন্মের তারিখ, সময় এবং স্থান, এই 3টে তথ্য দিয়ে আপনার একটা জন্মছক তৈরি করা হয়, এবং সেই জন্মছকে পৃথিবী থেকে আপনার জন্মের সময় যে যে গ্রহ নক্ষত্রগুলোকে জ্যোতিষে ধরা হয় যে তারা মানব জীবনের উপর প্রভাব ফেলে, সেই সমস্ত গ্রহ নক্ষত্রগুলো আপনার লোকেশনের সাপেক্ষে কতটা কৌণিক দূরত্বে অবস্থান করছিল সেগুলোকে সামান্য গাণিতিক পদ্ধতিতে, খুবই সাধারণ গাণিতিক পদ্ধতি, সেগুলোর মাধ্যমে নির্ণয় করা হয় তাদের দূরত্বগুলো এবং তাদের অবস্থানগুলো, এবং সেই অবস্থানের ভিত্তিতে গণনা করে, এবং জ্যোতিষের যে বিভিন্ন সূত্র আছে
সেগুলোর মাধ্যমে আপনার ভবিষ্যৎ সম্পর্কে প্রেডিকশন করা হয় বা আপনার অতীত সম্পর্কেও জানা যায়। এখানে দূরের গ্রহ নক্ষত্রদের যাদের মানব জীবনের উপর প্রভাব পড়ে বলে ধরা হয়, তাদের কিছু স্বভাব বৈশিষ্ট্য আছে বলে ধরে নেওয়া হয়। যেমন মঙ্গল গ্রহ আমাদের মধ্যে উগ্রতা দেয়, আমাদের মধ্যে এনার্জি দেয়, আবার সূর্য আমাদের মধ্যে ইগো দেয়। এরকম কিছু কিছু বৈশিষ্ট্য প্রত্যেকটা গ্রহের রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে আসে বিভিন্ন গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে, এটা বলা হয়। স্বাভাবিকভাবেই বিজ্ঞান কখনোই গ্রহদের স্বভাব আছে, বৈশিষ্ট্য আছে এগুলো বিশ্বাস করবে না। ফলে স্বাভাবিকভাবেই গ্রহদের বৈশিষ্ট্য এবং স্বভাবের কথা যখন চলে আসছে, তখন বৈজ্ঞানিকভাবে জ্যোতিষের এই জায়গাটা তারা মানছেন না, এবং তাদের দিক দিয়ে তারা ঠিক যে হ্যাঁ, গ্রহদের স্বভাব বৈশিষ্ট্য আছে, সেটা আমরা কি করে বিশ্বাস করব। দেখুন, বিজ্ঞান কখনোই ভগবানকে মানে না, আর জ্যোতিষ দাঁড়িয়ে আছে ভগবানের উপর বিশ্বাসের উপর ভিত্তি করে। জ্যোতিষ ভগবানকে মানে এবং পূর্বজন্মকে মানে, যেটা বিজ্ঞান কখনোই মানবে না। জ্যোতিষে বলা হয় যে আপনার পূর্বজন্মের কর্মের ফল আপনি এই জন্মে পাচ্ছেন, এই জন্মের কর্মের ফলও আপনি পাবেন, কিন্তু সেটা পরে। এবং আপনার মেন যে চার্ট আপনি পেয়েছেন, যেটা আপনার ভাগ্য বলা হচ্ছে, সেটা মূলত বেশিরভাগটাই আপনার পূর্বজন্মের কর্মের উপর ভিত্তি করে। বর্তমান জন্মের কর্মে আপনি কিছুটা সেটাকে মডিফাই করতে পারবেন। এই পূর্বজন্মের কর্মের কথা কেন বলা হচ্ছে জ্যোতিষে? দেখুন, যখন কেউ জন্মগ্রহণ করে তখন কোনো কিছুই তার হাতে থাকে না। কেউ দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে, কেউ অত্যন্ত ধনী পরিবারে জন্মগ্রহণ করে, কেউ বিশেষভাবে সক্ষম হয়ে জন্মগ্রহণ করে, কারো ব্রেন খুব শার্প হয়, কারো ব্রেন খুব ডাল হয়। এই যে বৈপরীত্যগুলো, এগুলো কিন্তু সবটাই আপনি বিজ্ঞানের ভাষায় জিনগতভাবে ব্যাখ্যা করতে চাইলে পারেন, কিন্তু সবগুলো আপনি ব্যাখ্যা করতে পারবেন না। কারণ এমন কিছু বৈশিষ্ট্য স্বভাব রয়েছে যেগুলো হয়তো তার বংশে এর আগে কারোর মধ্যেই ছিল না, কিন্তু তার মধ্যে চলে এসছে। সেগুলো কি করে আসতে পারে? অ্যাকচুয়ালি যে বৈশিষ্ট্যগুলো আমরা আমাদের সমাজে দেখি, সেগুলো কারো না কারোর মধ্যে তো আমরা দেখতে পাবোই। বংশের কারো না কারোর মধ্যে কোনো না কোনো বৈশিষ্ট্য আমরা দেখতে পাবোই। কেউ হয়তো রাগ করে বেশি, কেউ হয়তো শান্ত স্বভাবের, কেউ হয়তো খেলাধুলায় ভালো, কেউ হয়তো পড়াশোনায় ভালো। কিন্তু সব বৈশিষ্ট্য একসঙ্গে তো একটা জাতকের মধ্যে আসে না, কিছু কিছু বৈশিষ্ট্য আসে। এই কিছু কিছু বৈশিষ্ট্য কিভাবে আসছে, কেন আসছে, এটার ব্যাখ্যা বিজ্ঞান কিন্তু করেন। এটার ব্যাখ্যা জ্যোতিষী একমাত্র করে, যে তার জন্মের সময় যে গ্রহ নক্ষত্রের অবস্থান ছিল, সেই অবস্থান অনুযায়ী তার এই স্বভাব বৈশিষ্ট্যগুলো তার মধ্যে এসছে। না হলে কেউ কেন বিশেষভাবে সক্ষম হয়ে জন্মগ্রহণ করবে, কেউ কেন দরিদ্র পরিবারেই জন্মগ্রহণ করবে? সেটা তো সে নিজে করেনি, তার কোন কর্মের ফল সে পাচ্ছে? বা প্রথম থেকেই কারো জীবনে অনেক স্ট্রাগল চলে আসে, বা কারো জীবনে কোনো স্ট্রাগলই আসে না। এগুলো তো ভাগ্য, এগুলো ভাগ্য ছাড়া আর কি? আমাদের জীবনে যে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলোর সবগুলোই কি আমাদের হাতে থাকে? থাকে না তো। সেগুলোই হচ্ছে ভাগ্য। যেমন আপনি ভালো পড়াশোনা করলেন, কিন্তু পরীক্ষার সময় আপনার শরীর খারাপ হয়ে গেল, এটা ভাগ্য ছাড়া আর কি? তো জ্যোতিষ এই ভাগ্যের কথাটাই বলে, এবং পূর্বজন্মের কর্মের উপর ভিত্তি করে আমরা এই ভাগ্যটা পাচ্ছি সেটা বলে। যে ভাগ্যটা আমরা পেয়েছি, যে গ্রহগত অবস্থানটা আমরা পেয়েছি চার্টের মাধ্যমে, সেইটা গণনার মাধ্যমে নির্ধারিত হয়। আপনার জন্মের যেটা বললাম বার্থ ডিটেলসের মাধ্যমে, সেটা সাইন্টিফিক। আর গ্রহদের যে স্বভাব বৈশিষ্ট্য, সেটার ব্যাখ্যা জ্যোতিষ দিতে পারে না, সেটা আপনি বলতে পারেন আনসাইন্টিফিক। এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু জ্যোতিষ পুরোটাই দাঁড়িয়ে আছে পর্যবেক্ষণের উপর ভিত্তি করে, পর্যবেক্ষণ এবং তার ফলাফল। দেখুন, বিজ্ঞানের একটা যে কোনো সূত্র বা থিওরি যেগুলো আমরা বলি, সেগুলো সবই কিন্তু এই পর্যবেক্ষণ এবং ফলাফলের ওপর নির্ভরশীল। পর্যবেক্ষণ এবং ফলাফল হচ্ছে বিজ্ঞানের যে কোনো আবিষ্কারের একটা গুরুত্বপূর্ণ দিক। তো জ্যোতিষ কিন্তু পর্যবেক্ষণ এবং ফলাফলের উপর দাঁড়িয়ে রয়েছে। তাহলে জ্যোতিষটাও কিছুটা বৈজ্ঞানিক এখানে। কিভাবে?
বৈদিক যুগ থেকেই যুগের পর যুগ ধরে মুনি ঋষিরা পর্যবেক্ষণ করেছেন যে গ্রহ নক্ষত্রদের নির্দিষ্ট কিছু অবস্থানের সময় মানব জীবনে এবং পরিবেশের ওপর বিশেষ কিছু প্রভাব পড়ে। যেমন যখন সূর্য মেষ রাশিতে প্রবেশ করে তখন দেখা যায় যে বৈশাখ মাস পড়ে এবং গরম বাড়ে। আবার এটা দেখা গেছে মঙ্গল যখন আবার মেষ রাশিতে চলে আসে সূর্যের সঙ্গে সঙ্গে তখন গরম আরো বাড়ে। অর্থাৎ এর থেকে কি বোঝা যাচ্ছে যে মঙ্গল গ্রহ গরমটা বাড়ায়। তখন মুনি ঋষিরা ঠিক করলেন যে এবার মানব জীবনে কিরকম প্রভাব পড়ে সেটাও দেখা যাক। তখন তারাও দেখলেন যে যারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করেন, আমি সামান্য একটা উদাহরণ দিয়ে বলছি কিন্তু, হ্যাঁ, এর মধ্যেও অনেক পার্থক্য আসবে, আমি একটা জেনারেল প্রেডিকশন বলছি শুধুমাত্র। যারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করেন, এটা মুনি ঋষিরা দেখলেন যে তাদের মধ্যে কিন্তু অনেকটাই ইগো বা রাগ বেশি থাকে নর্মালি। সবার ক্ষেত্রে হবে না অবশ্যই, আমি এটা সাধারণ প্রেডিকশন বলছি। নর্মালি এটা হয়ে থাকে, এটা পরিবেশের প্রভাব সেই মানুষের উপর পড়ছে, তার মানে এটা বোঝা যাচ্ছে। এই পর্যবেক্ষণ দিনের পর দিন যুগের পর যুগ ধরে তারা করেছেন এবং তারপরেই জ্যোতিষের সূত্রগুলো আবিষ্কার করেছেন। এটা পুরোপুরি পর্যবেক্ষণ এবং তার ফলাফলকে দিনের পর দিন লক্ষ্য করে লিখে লিখে তারা এই সূত্রগুলো দিয়েছেন। অর্থাৎ এই সূত্রগুলো কিন্তু ম্যাজিকের মতন আসেনি, বা চার্ট এমন কোনো ম্যাজিক নয় যে সেটা দেখে বানিয়ে বা কোনো তন্ত্রমন্ত্রের মাধ্যমে প্রেডিকশন করে দেওয়া হচ্ছে। পুরোটাই একটা সূত্রের উপর ভিত্তি করে, এবং সেই সূত্রটা কিন্তু দিনের পর দিন পর্যবেক্ষণ করে করে আবিষ্কার হয়েছে। সুতরাং জ্যোতিষের এই জায়গাটা কিন্তু বৈজ্ঞানিক। এবার দেখি দূরের গ্রহ নক্ষত্রদের প্রভাব আমাদের মানব জীবনে কতটা পড়ে। সূর্য এবং চন্দ্রের আকর্ষণে আমাদের পৃথিবীতে জোয়ার ভাটা হয় এবং আমাদের পরিবেশের ওপর সূর্য চন্দ্রের বিরাট একটা প্রভাব রয়েছে, এটা আমরা সবাই জানি। পরিবেশের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ওপরও প্রভাব সূর্য চন্দ্রের বিরাট। যেমন দেখবেন যে পূর্ণিমা এবং অমাবস্যা এবং তার আশেপাশের 2-3 দিনে মেন্টাল অ্যাসাইলামগুলোতে নিরাপত্তায় বিশেষভাবে জোর দেওয়া হয়। কেন? কারণ যারা মানসিক রোগী তাদের ওপর এই সময় তাদের যে বিকার সেটা অনেকটাই বেড়ে যায়, ফলে নিরাপত্তা বৃদ্ধি করতে হয়। আবার বৃহস্পতি গ্রহ আমাদের বিভিন্ন গ্রহাণু, উল্কা, ধূমকেতুর হাত থেকে, মহাজাগতিক বিভিন্ন দুর্ঘটনার হাত থেকে পৃথিবীকে রক্ষা করে, এটা আমরা বৈজ্ঞানিকভাবেই জানি। আবার জ্যোতিষেও বৃহস্পতিকে শুভ গ্রহ হিসেবে ধরা হয়, যে বৃহস্পতি আমাদেরকে রক্ষা করে। আবার এটা খুব একটা সবাই জানে না, সেটা হলো বৃহস্পতি এবং শুক্রের প্রভাব আমাদের আবহাওয়া জলবায়ুর উপর ও পৃথিবীর যে আবহাওয়া জলবায়ু তার উপর অনেকটাই পড়ে, এটা কিন্তু দেখা গেছে। সেটা অবশ্যই এখনো অনেকটাই গবেষণার পর্যায়ে রয়েছে, পুরোপুরিভাবে আবিষ্কার হয়নি, কিন্তু কিছুটা যে প্রভাব রয়েছে এরকম অনেক গবেষণামূলক থিওরি রয়েছে, আপনারা দেখতে পারেন। ভারতের এবং সারা পৃথিবীর সবচেয়ে প্রাচীন সাহিত্য হলো বেদ, এবং এই বেদেরই বিভিন্ন ভাগের মধ্যে অন্যতম হলো জ্যোতিষ। জ্যোতিষকে বেদের চক্ষু বলা হয়, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন জ্যোতিষ বেদের কতটা গুরুত্বপূর্ণ অংশ। এই জ্যোতিষের মাধ্যমে কিন্তু আগেকার দিনে জ্যোতির্বিদ্যা চর্চাও হতো, এবং তার সঙ্গে সঙ্গে যে লোকাল এলাকা, সেই লোকাল এলাকার আবহাওয়া কেমন থাকবে, সেই বছরে জলবায়ু কেমন থাকবে, কারণ ফসলের ওপর আবহাওয়ার একটা বিরাট প্রভাব রয়েছে। এবং যে রাজার আন্ডারে তখনকার দিনে রাজ জ্যোতিষী থাকতো, তারাই তো মূলত প্রেডিকশনের কাজগুলো করতো। তারা সেই রাজার সেই বছর যুদ্ধ জড়ানো কতটা সঠিক হবে, এবং সেই বছর সেই রাজ্যের হাল কেমন থাকবে, এবং পার্সোনাল যে প্রেডিকশনগুলো যেগুলো আমরা আজকের দিনে জ্যোতিষের মাধ্যমে করে থাকি, ব্যক্তিগত ভবিষ্যৎবাণী, সেগুলো টুকটাক করা হতো। এবং আস্তে আস্তে সেটার এখন চল আরো বেশি বেড়ে গেছে ব্যক্তিগত জ্যোতিষের চর্চাটা। বরং এখন যে ওভারঅল সার্বিক একটা স্থানের, রাজ্যের বা দেশের যে ভবিষ্যৎবাণী, সেটা বরং কম করা হয় এখন তুলনামূলকভাবে। তো জ্যোতিষের কিন্তু এরকম একটা বিরাট ভূমিকা প্রাচীনকাল থেকে ছিল। দেখুন, সেই প্রাচীনকাল থেকেই দূরবীন ছাড়াই মুনি ঋষিরা বিভিন্ন দূরের গ্রহ নক্ষত্রদের অবস্থান, তাদের আকার আকৃতি কিরকম, তাদের স্বভাব সেই আকার আকৃতি অনুযায়ী কেমন হওয়া উচিত, সেগুলো ধরে নিয়েছিলেন, এবং সেই প্রভাবগুলো আবহাওয়ার ওপর, মানুষের জীবনের ওপর পড়তে দেখেছিলেন। তারা কিন্তু দূরবীন ছাড়াই বছরের কোন সময় কোন গ্রহ নক্ষত্র কোথায় অবস্থান করছে সেগুলো তখন থেকেই গাণিতিকভাবে
গণনা করতেন এবং সেই অনুযায়ী প্রেডিকশন করতেন। অর্থাৎ মুনি ঋষিরা কিন্তু যথেষ্ট বৈজ্ঞানিকভাবেই কাজ করতেন। আবার দেখুন, আমাদের অনেক প্রাচীন শাস্ত্রে এমন অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া রয়েছে যেগুলো আজকের দিনে বা ভবিষ্যতে আমাদের ঊনবিংশ শতকে বা বিংশ শতকে আবিষ্কৃত হয়েছে। এমন অনেক বৈজ্ঞানিক আবিষ্কার বা তার সংক্রান্ত কিছু তথ্য অনেক প্রাচীনকাল থেকেই আমাদের প্রাচীন সাহিত্যগুলোতে রয়েছে। অর্থাৎ মুনি ঋষিরা কিন্তু সেই বিষয় সম্পর্কে কিছুটা ধারণা সেই সময়ই দিয়ে গেছেন। এর অনেক উদাহরণ আপনারা পেয়ে যাবেন অনলাইনে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যেটা খুবই কমন, অনেকেই জানে। সেটা হলো হনুমান চালিসায়ও কিন্তু আমাদের পৃথিবী থেকে সূর্যের দূরত্বটা বলা আছে। লাইনটা হলো যুগ সহস্র যোজন পর ভানু। এই লাইনটার ব্যাখ্যাটা আপনি অনলাইনেই পেয়ে যাবেন, তাই আমি আর ব্যাখ্যা করছি না। এই লাইনের মাধ্যমে সূর্য এবং চাঁদের যে দূরত্ব সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। দূরবীন ছাড়াই প্রাচীন মুনি ঋষিরা কিন্তু বলে গেছিলেন যে শনি হচ্ছে গ্যাসীয় পিণ্ড, বৃহস্পতি হচ্ছে সবচেয়ে ভারী গ্রহ, আবার বুধ হচ্ছে সবচেয়ে ছোট গ্রহ। তারা কিন্তু দূরত্ব জানতেন না যে সূর্য থেকে কোন গ্রহ কতটা দূরত্বে রয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে প্রাচীন মুনি ঋষিরা বৈজ্ঞানিকভাবেই বিভিন্ন সূত্রগুলোকে আবিষ্কার করার চেষ্টা করেছেন এবং জ্যোতিষের সূত্রগুলো আমাদেরকে দিয়ে গেছেন। সুতরাং তাদের কথা কিন্তু ফেলনা নয়। এবার পরের গুরুত্বপূর্ণ প্রশ্নে আসা যাক, যে জ্যোতিষী কি ভগবান? দেখুন, ভগবান হচ্ছে একজনই। আপনি আল্লাহ, ঈশ্বর, গড যাই বলুন না কেন, জ্যোতিষী কিন্তু কখনোই ভগবান হতে পারেন না। কেন? কারণ আমি আগেই বলেছি, জ্যোতিষ একটা শাস্ত্র, যেটা আপনাকে পড়াশোনা করে, সেটার জ্ঞান অর্জন করে, অনেক বছরের অভিজ্ঞতা সঞ্চয় করে আপনাকে জ্যোতিষের প্রেডিকশন করতে হয়। কারণ এই প্রেডিকশনের ক্ষেত্রে কিন্তু প্রাচীন মুনি ঋষিরা যে সূত্রগুলো দিয়ে গেছেন সেগুলোকে বর্তমান যুগে অনেকটাই আপনাকে পাল্টে নিয়ে প্রেডিকশন করতে হয়। কেন? কারণ সেই যুগে যে ধরনের সমাজ ব্যবস্থা ছিল, আজকে সমাজ ব্যবস্থা অনেক পাল্টে গেছে। স্থান, কাল, পাত্র এগুলোর উপর ভিত্তি করেও অনেক কিছু বদলে যায়। কারণ ভারতীয় সমাজ যেরকম, নিশ্চয়ই মার্কিন সমাজ সেরকম নয়, বা ব্রিটিশ সমাজ সেরকম নয়, বা আরবি সমাজ সেরকম নয়। জ্যোতিষ কিন্তু সারা বিশ্বের জন্য খাটে, সব মানুষের জন্য খাটে। ফলে জ্যোতিষকে কিন্তু আপনাকে স্থান, কাল, পাত্র অনুযায়ী এবং আপনার অভিজ্ঞতা অনুযায়ী ব্যবহার করতে হয়। ফলে জ্যোতিষ একটা শাস্ত্র। জ্যোতিষী হচ্ছে তার শিক্ষা অর্জন করে, অভিজ্ঞতা সঞ্চয় করে আপনাকে প্রেডিকশন দিচ্ছেন। সুতরাং সেও একজন সাধারণ মানুষ। সাধারণ মানুষ মাত্রই ভুল হতে পারে। সুতরাং সে কখনোই ভগবান নয়। তার প্রেডিকশনও ভুল হতে পারে, তার প্রতিকারও ভুল হতে পারে। এবার যদি সে তার নিজের কথা বলেন, সে নিজেও যেহেতু সাধারণ মানুষ, ঈশ্বর তাকে যে সময় পাঠিয়েছেন, সে যে চার্ট পেয়েছে তার উপর ভিত্তি করেই তার জীবনে চলছে। ঈশ্বর নিশ্চয়ই তাকে জ্যোতিষ পরামর্শ দেওয়ার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন, তাই সে জ্যোতিষীর যে কাজটা সেটা করছে। তার জীবনটাও একটা সীমাবদ্ধতার মধ্যে রয়েছে। প্রত্যেকের জীবনে কিন্তু একটা জায়গায় সীমাবদ্ধ। সেটা কিরকম? প্রত্যেকেরই একটা স্ট্রং পয়েন্ট আছে, উইক পয়েন্ট আছে, এবং সেই আপনি আপনার সক্ষমতা কতদূর তারও যেমন একটা সীমাবদ্ধতা আছে। আপনি ততদূরই উপরে উঠতে পারবেন, তার বেশি নয়। আপনার দুর্বলতা যেটা, তারও একটা সীমা আছে। আপনি ততটা নিচেই নামতে পারবেন, তার থেকে নিচে নামতে পারবেন না। এটা আপনি যতই পরিশ্রম করুন, যাই করুন, আপনার স্বভাবের মধ্যেই আছে। আপনি যতই চেষ্টা করুন, আপনি এটাকে পাল্টাতে পারবেন না। প্রত্যেকেরই একটা সীমাবদ্ধতা আছে, জ্যোতিষীরও সীমাবদ্ধতা রয়েছে। সুতরাং আমরা চার্টের মধ্যেই সেই সীমাবদ্ধতাটা থাকে, সেটাকে বুঝে আমাদেরকে কাজ করতে হয়। এবং জ্যোতিষীও সেই কাজটাই করে থাকেন, এবং তিনিও জানেন তার জীবনে কি হতে পারে, কি না হতে পারে, ভগবান তাকে কি কারণে পাঠিয়েছেন। কিন্তু সেই জিনিসগুলোকে পাল্টাতে পারেন না। কারণ আমি আগেই বলেছি যে জ্যোতিষ পূর্বজন্মের কর্মের উপর ভিত্তি করে চলে। পূর্বজন্মের কর্ম আপনি কখনোই পাল্টাতে পারবেন না। পূর্বজন্মের কর্ম আপনি কখনোই পাল্টাতে পারবেন না। ফলে আপনার এই জন্মের কর্ম আপনার ফলাফল কিছুটা মডিফিকেশন করতে পারে, কিন্তু আপনার মেন যে চার্ট বা মেন যে আপনার বৈশিষ্ট্য, আপনার স্বভাব, আপনার ভবিষ্যৎ, সেগুলো কিন্তু পাল্টায় না খুব একটা। শুধু বর্তমান জন্মের কর্মের মাধ্যমে আপনি সেটাতে কিছুটা মডিফিকেশন করতে পারেন। তো সেটা জ্যোতিষীও আপনাদেরকেও পরামর্শ দেন এবং নিজের জীবনেও সেটাই করেন। ফলে সেটা যেটুকু পরিবর্তন হয় সেইটুকুই। কিন্তু আপনি দেখবেন না যে
জ্যোতিষী অনেক বড়লোক হয়ে গেছেন, কারণ এটা তো ম্যাজিক নয় যে উনি টাকা বানিয়ে নেবেন, ঠিক আছে, বা কাউকে বাঁচিয়ে দেবেন, ঠিক আছে, বা কারো রোগ সারিয়ে দেবেন, এরকম তো কখনো হয় না। জ্যোতিষ শাস্ত্র আমাদেরকে একটা পথ বাতলে দেয়, আমাদের জীবন দর্শন কেমন হওয়া উচিত, জীবনের পথ কেমন হওয়া উচিত সেটা বাতলে দেয়। সুতরাং এটা কোনো ম্যাজিক না, এটা একটা শাস্ত্র, এটা একটা সাবজেক্ট, যেটার অধ্যয়ন করলে আমরা জীবনের অনেক সার সত্য জানতে পারি, জীবনে কিভাবে শান্তি আসবে সেটা বুঝতে পারি, এবং ভগবানের দিকে আধ্যাত্মিকতার পথে এগিয়ে যেতে পারি। কারণ আসল সত্য তো সেটাই, যে জন্মিলে মরিতে হবে, এবং আমরা একটা জার্নির মধ্যে রয়েছি, জীবন একটা জার্নি। সুতরাং জ্যোতিষী ভগবান নয়, এটা বুঝে রাখতে হবে। এই ধরনের কথায় কান না দেওয়াই উচিত। এরপরে যে বড় প্রশ্নটা আসে সেটা হলো, অনেক জ্যোতিষীরই ভবিষ্যৎবাণী মেলে না, বা হয়তো তিনি অনিচ্ছাকৃতভাবে হলেও হতে পারে যে ভুল প্রেডিকশন দেন। সেটা কেন হয়? তো এই তিনটে কারণ রয়েছে। প্রথম কারণটা আমি আগেও বলেছি, সেটা হলো জ্যোতিষী একজন মানুষ, তিনিও শাস্ত্রের পড়াশোনা করে আপনাকে প্রেডিকশন দিচ্ছেন, গণনা করে এই প্রেডিকশনগুলো দিতে হয়, ফলে গণনায় যদি কিছু ভুল হয়ে যায় তাহলেই কিন্তু প্রেডিকশন ভুল হয়ে যাবে। দ্বিতীয় কারণ হচ্ছে, তথ্যের যদি বিকৃতি ঘটে তাহলেও গণনাতে ভুল হবে এবং প্রেডিকশনে ভুল হবে। তথ্যের বিকৃতি মানে আপনি যে তথ্যটা দিচ্ছেন, অর্থাৎ আপনার বার্থ ডিটেলস, সেখানে যদি কোনো ভুল থাকে তাহলে। সাধারণভাবে দেখা যায় অনেকেরই জন্মের সময় ঠিক থাকে না, সেটা আন্দাজে বলেন বা ভুল বলেন, ফলে স্বাভাবিকভাবেই প্রেডিকশনে কিছু ভুল চলে আসে। 3 নম্বর যেটা সবচেয়ে বড় কারণ, সেটা হলো ব্যবসায়িক স্বার্থে অনেক জ্যোতিষীরাই আমাদেরকে ইচ্ছাকৃতভাবে ভুল প্রেডিকশন করে থাকেন, যাতে ভয় দেখানো যায় এবং প্রতিকারের নাম করে হাজার হাজার লাখ লাখ টাকা আয় করা যায়। এখানে সেই মানুষগুলো যারা জ্যোতিষকে বিশ্বাস করেন, তারা প্রতিকারকেও বিশ্বাস করেন স্বাভাবিকভাবেই, ফলে তারা হাজার হাজার লাখ লাখ টাকা প্রতিকারের নামে দিতে পিছু পা হন না। তারা ভাবেন যে যদি তাদের সমস্যাটা সমাধান হয়ে যায় তাহলে সেটাই সবচেয়ে ভালো হবে, তার জন্য যত টাকা যায় যাক। ফলে তারা ঠকে যান। ভবিষ্যতে গিয়ে যখন তারা দেখেন যে সেই প্রেডিকশন মেলেনি বা সেই প্রতিকার কাজ করেনি, তখন তারা জ্যোতিষকে ভণ্ড বলে দাগিয়ে দেন, বা জ্যোতিষীকে ভণ্ড বলে দাগিয়ে দেন। এবং তারা যখন তাদের বন্ধুদেরকে এই কথাগুলো বলেন, আত্মীয় স্বজনদের বলেন, তাদের মধ্যে যারা জ্যোতিষকে মানেন না, তারা তখন এই কথাগুলোকেই ধরে রাখেন এবং বলে দেন, ওই তো জ্যোতিষী ঠিক মতন প্রতিকার করতে পারেনি, জ্যোতিষী ভুল প্রেডিকশন দিয়েছে এবং ভণ্ডামি করেছে, ঠকিয়েছে আমার এই বন্ধুকে বা আমার এই আত্মীয়কে। ফলে একটা মানুষের কাছে ভুল পারসেপশন তৈরি হয় এবং জ্যোতিষের বদনাম হয়, এবং এটা অনেকেই নিজের ব্যবসায়িক স্বার্থে করে থাকেন। এটা তাদেরও পুরোপুরি দোষ নয়। কেন? কারণ মানুষ সস্তায় প্রেডিকশন নিতে অভ্যস্ত, কারণ প্রেডিকশনের জন্য কেউ হাজার হাজার টাকা খরচা করতে চায় না। উত্তর ভারত এবং দক্ষিণ ভারতে যারা ভালো ভালো জ্যোতিষী রয়েছেন, আমাদের বাংলাতেও অনেকে রয়েছেন, যারা কিন্তু প্রেডিকশনের জন্য অনেক হাই চার্জ করেন। কেন করেন? কারণ তারা জানেন যে জ্যোতিষের প্রেডিকশনটাই হচ্ছে আসল, প্রতিকার হচ্ছে সেই তুলনায় গৌণ জিনিস। এটা অনেকেই হয়তো অবাক হবেন বা আমার বিরুদ্ধেও যেতে পারেন, যে প্রতিকার কিন্তু গৌণ জিনিস, আসলে হচ্ছে জ্যোতিষের প্রেডিকশন। কারণ প্রেডিকশনই বলে দেবে যে আপনার ভবিষ্যৎ কি, আপনার কোন পথে যাওয়া উচিত আগামী দিনে, কোন কোন সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। সেটার মাধ্যমেই কিন্তু আপনি জীবনে অনেক কিছু ইমপ্রুভমেন্ট করে নিতে পারবেন, জীবনের অনেক সিদ্ধান্ত আপনাকে অনেক উপকৃত করবে, আপনার জীবনে অনেক শান্তি চলে আসবে। কিন্তু আমরা সেই প্রেডিকশনকেই গুরুত্ব দিই না, আমরা ভাবি যে প্রেডিকশন এমন কি আর জিনিস, এর জন্য কত হাই চার্জ দেবো। সস্তায় বা বিনামূল্যে যদি প্রেডিকশন পাওয়া যায় তাহলে খুব ভালো হয়, সেই জ্যোতিষীর কাছে সবাই চলে যান, এবং তাকে যখন প্রতিকারের কথা বলা হয় তখন তার ক্ষমতা হলে সে প্রতিকার করে, না ক্ষমতা হলে করে না। কারণ এই ধরনের জ্যোতিষীরা যারা ফ্রিতে প্রেডিকশন দেন, তারা প্রতিকারের নামেই লাখ লাখ টাকা তখন চেয়ে বসেন, কারণ তাদের মূল ব্যবসাটাই প্রতিকারের উপর ভিত্তি করে, প্রেডিকশনের উপর ভিত্তি করে নয়। প্রেডিকশনটা শুধুমাত্র মানুষকে বিশ্বাস জোগানোর জন্য, যে হ্যাঁ আমার কিছু কিছু প্রেডিকশন মিলছে, তার মানে এই জ্যোতিষী সঠিক। এবং তার মধ্যে একটা মেন যে কনসার্ন সেই মানুষটার, যেটার জন্য তিনি সেই জ্যোতিষীর কাছে এসছেন, ঠিক সেই জায়গাতেই জ্যোতিষী তাকে ভয় দেখিয়ে দেয়, যাতে সে প্রতিকারের নামে লাখ লাখ টাকা চাইতে পারে। কারণ আপনার চার্ট দেখলে বোঝা যায় যে আপনি জীবনের কোন সেগমেন্ট নিয়ে বেশি কনসার্ন, সেটা দেখে
ঠিক সেটাকে টার্গেট করে আপনাকে সেই সংক্রান্ত একটা ভুল প্রেডিকশন দিয়ে ভয় দেখানো হয়। এইভাবে এই ব্যবসাটা চলে। ফলে যারা জ্যোতিষকে বিশ্বাস করেন, যিনি দেখেছেন যে এর আগে সেই জ্যোতিষী তাকে সঠিক তথ্য দিয়েছেন, অনেক সঠিক প্রেডিকশন দিয়েছেন, এবং সেই দিনও তার আগে যে প্রেডিকশনগুলো দিয়েছেন সেগুলো সবই সঠিক ছিল, তখন তিনি ওটাও বিশ্বাস করে নেন যে এই প্রেডিকশনটাও বোধহয় সঠিক, প্রতিকারটা আমার হয়তো করে নেওয়া উচিত হবে। এবার ক্ষমতা থাকলে করে নেন কেউ প্রতিকার, আর যদি কারো ক্ষমতা না থাকে তিনি সেই জ্যোতিষীকে অবিশ্বাস করেন, তিনি আবার অন্য আরেকজন জ্যোতিষীর কাছে চলে যান যে দেখি এখানে আবার অন্যরকম কোনো প্রেডিকশন পাই কি না। আবার সেখানে না পছন্দ হলে আরও আরেকজনের কাছে চলে যান। এইভাবে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকেন। এরকমও কিছু লোক আছেন যারা জ্যোতিষীর পরীক্ষা নিতে থাকেন। কম ফিস হলে এটাই হয়। কম ফিস হলে কি হয়, কিছু লোক মজার জন্য, যেমন এর আগে আমি উদাহরণ দিলাম যে মৃত ব্যক্তির চার্ট নিয়ে চলে যাবে, বা চাকরি হয়ে গেছে সেটা নিয়ে আবার জিজ্ঞাসা করবে, ঠিক আছে, এরকম কাজ করবে অনেকে। আবার অনেকে আছে 3-4 রকম জ্যোতিষীর কাছে ঘুরে আসবে। বারবার করে জ্যোতিষীর কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না। আপনি যদি একটা ভালো জ্যোতিষীর কাছে যান, আপনি অনেক দিনের তথ্য ভালোভাবে বুঝে যাবেন, পেয়ে যাবেন, এবং আপনার জীবনের একটা আইডিয়া পেয়ে যাবেন। ছোটবেলায় জন্মকুষ্ঠি যদি আপনার সন্তানের করিয়ে ফেলতে পারেন, তাহলে অনেকটাই তার জীবনের গাইডেন্স আপনি পেয়ে যাবেন। কিন্তু সেগুলো আমরা অনেকেই করি না এখন আর। আমরা শর্টকাটে ইনস্ট্যান্ট কিছু প্রেডিকশন পাওয়ার জন্য, সস্তায় কিছু প্রেডিকশন পাওয়ার জন্য ছুটে যাই। ফলে আমাদের ভুগতে হয় এবং আমরা সঠিক প্রেডিকশন পাই না। এক একজনের কাছে গেলে এক একজন এক এক রকমভাবে আমাদেরকে বিভ্রান্ত করে, এবং আমরা বিভ্রান্ত হই। ফলে জ্যোতিষের প্রতিকার না মেলার এটা কিন্তু একটা অন্যতম কারণ, এই ব্যবসায়িক স্বার্থটা। এরপর যে ব্যাপারটা আসে যে এক একজন জ্যোতিষী এক এক রকম প্রেডিকশন দিচ্ছেন, তাহলে সেটা কেন হচ্ছে? তারা তো একই শাস্ত্র পড়েছেন, একই রকমের সূত্র পড়েছেন, তাও কেন ভিন্ন ভিন্ন প্রেডিকশন হচ্ছে? তার কারণ সূত্রগুলোতে কোথাও পরিষ্কারভাবে সবকিছু থাকে না, অনেক ক্ষেত্রেই থাকে না। অনেক ক্ষেত্রেই আপনাকে অভিজ্ঞতার উপর ভিত্তি করে এবং আপনার যে বিদ্যা সেটা কতটা আপনি অর্জন করতে পেরেছেন, আপনার ব্রেন কতটা তীক্ষ্ণ, তার উপর নির্ভর করে আপনার প্রেডিকশন কতটা নিখুঁত নির্ভুল হবে। সব জ্যোতিষীর তো ব্রেন তো সমান নয়, এবং তারা সবাই ভালো গুরুর কাছে শিখেছেন সেটাও নয়, কারণ জ্যোতিষশাস্ত্র তো খুব ভালো জায়গায় শেখানো হয় না, মানে খুব কমই হয় অ্যাকচুয়ালি। তো ভালো জ্যোতিষী, ভালো গুরু খুব কমই পাওয়া যায়। ফলে অনেকেই সঠিকভাবে শিখে উঠতে পারেন না। এবং তারপরে ব্যবসায়িক স্বার্থ তো আছে, সেটা আমি বললাম। এক একজন এক এক জায়গা দিয়ে বিভ্রান্ত করেন আপনাকে। কেউ হয়তো আপনাকে বললেন যে আপনার ডিভোর্স হয়ে যাবে, আপনি অন্য আরেকজনের কাছে গেলেন, যখন সে শুনলো যে আপনার ডিভোর্স হয়ে যাবে, এটা নিয়ে আপনি বেশি আতঙ্কিত, তখন সে বললো না না ডিভোর্স হবে না, আমি ডিভোর্সটা কাটিয়ে দেবো। বা হয়তো বললেন যে ডিভোর্স হবেই না, আপনার ওখানে না অন্য জায়গায় সমস্যা, ক্যারিয়ারে হয়তো সমস্যা আছে, কিছু একটা বলে দিল। এইভাবে মানে আপনাকে একদিকে সান্ত্বনা দিয়ে আরেক দিকে আবার ভয় দেখিয়ে দিল। তো এইগুলোও হয়। এর ফলে বিভিন্ন জ্যোতিষীর প্রেডিকশন অনেক সময় বিভিন্ন রকম হয়ে থাকে। এই কারণে আপনাকে নির্দিষ্ট একজন জ্যোতিষীর কাছেই সারা জীবন স্টিক করে থাকতে পারলে সবচেয়ে ভালো হয়, যদি তার প্রেডিকশন অবশ্যই ভালো হয়, সঠিক হয়, এবং আপনার ক্ষেত্রে লেগে থাকে সঠিক, তাহলেই আপনি অবশ্যই সেই জ্যোতিষীর কাছে স্টিক করে থাকবেন, সেটা আপনার জন্য ভালো হবে। এর পরের যে প্রশ্ন সেটা হলো, জ্যোতিষী কেন সব সমস্যার সমাধান করতে পারেন? দেখুন, আমি আগেই বলেছি, জ্যোতিষ হচ্ছে পূর্বজন্মের কর্মের ফলের ওপর ভিত্তি করে চলে। ফলে পূর্বজন্মের কর্মের ফল আপনি পাবেনই। পূর্বজন্মের কর্মকে তো আপনি পাল্টাতে পারবেন না। ফলে আপনার জীবনের সব দিকে কিন্তু সমস্যার সমাধান হবে না। কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সমস্যার সমাধান হবে, যদি আপনি সেই সঠিক কর্মগুলো বা সেই প্রতিকারগুলো যেগুলো জ্যোতিষী আপনাকে দিয়েছেন সেগুলো করতে পারেন। এবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মানুষ সেই প্রেডিকশন নেওয়ার পরে সেই প্রতিকারগুলোকে সস্তায় করতে চায়। সস্তায় বলতে পয়সার দিক থেকে শুধু নয়, পরিশ্রমের দিক থেকেও কম পরিশ্রমে করতে চায়। অর্থাৎ যে প্রেডিকশন যে প্রতিকারগুলোতে বেশি সময় লাগে বা বেশি পরিশ্রম করতে হয়, সেগুলো তারা করতে চান না। যেমন মন্ত্রপাঠ অনেকে করতে চান না, কারণ সময় দিতে হয়। আবার অনেক দান আছে, সেগুলোও অনেকে করতে চান না। এক তো পয়সার কারণে, আর দুই হচ্ছে এমনভাবে দানগুলো অনেক সময় করতে হয় যে সেগুলোতে একটু সময় লাগে, ফলে সেটা অনেকে করতে চান না। পুজো পাঠ অনেকে করতে চান না, কারণ সেটাতে সময় লাগে। তারা নিজের কেরিয়ারে বা নিজের সংসারে বা নিজের এন্টারটেনমেন্ট করতে বেশি সময় লাগাতে পছন্দ করেন। ফলে
তারা চান কি যে একটা স্টোন দিয়ে রেমেডি করে দিতে বা কোনো কবচ নিয়ে রেমেডি করে দিতে, অর্থাৎ কিনলেন পড়লেন তাতেই যেন সমাধান হয়ে যায়, কোনো কিছু পরিশ্রম বা সময় যাতে না দিতে হয়। কিন্তু বিষয়গুলো কি এতটাই সহজ? ঈশ্বর আপনাকে এই জীবন দিয়েছেন, ঈশ্বর আপনার জীবনকে নিয়ন্ত্রণ করছেন। ঈশ্বরের যে কর্ম, ঈশ্বরের কাছে যাওয়ার জন্য যে আপনাকে যে কাজগুলো করতে হবে সেগুলোই যদি আপনি না করতে চান এবং সেখান থেকে বাঁচতে চান, তাহলে আপনার সমস্যার সমাধান হবে কি করে? আপনি তো ঈশ্বরের কাছ থেকে পালাতে চাইছেন, তার কাছে না গিয়ে। আপনাকে তো ঈশ্বরের কাছে যেতে হবে সমস্যার সমাধানের জন্য। তার জন্যই তো আপনাকে মন্ত্র পাঠ করতে হবে, পুজো করতে হবে বা ওই দান ধ্যানগুলো করতে হবে সঠিকভাবে মন দিয়ে, সময় দিয়ে। আপনি যদি ঈশ্বরকে একটু সময়ই না দেন আপনার এই ব্যস্ত জীবনের থেকে, তাহলে আপনার সমস্যাগুলো সমাধান হবে কেন? আপনি সবই যদি বসে বসে পেয়ে যান তাহলে তো হয়েই গেল। আপনি খারাপ কাজ করেছেন, তার ফল ভোগ করতে চাইছেন না, আবার আবার সেটাও চাইছেন যে আপনি ঈশ্বরকে সময় না দিয়ে করে ফেলবেন শুধুমাত্র কিছু টাকা দিয়ে। টাকাটা তো আপনি এই জন্মেই কর্মের মাধ্যমে পেয়েছেন, এটাও তো ঈশ্বরই দিয়েছে আপনাকে। আর টাকা দিয়েই আপনি সেই প্রতিকারগুলোকে কিনে নিতে চাইছেন, সমস্যাগুলোকে সমাধান করে দিতে চাইছেন। টাকা দিয়ে কি পাপের সমাধান হয়? হয় না কখনো। এইটা বুঝতে হবে। ফলে চার্ট কখনোই কিন্তু চেঞ্জ হয় না, পরিস্থিতি পাল্টায় অবশ্যই গ্রহদের গোচরের উপর ভিত্তি করে। তাই আপনার কর্মকে ঠিক করুন, সেটাই আপনার আসল প্রতিকার। এরপরে যে সবচেয়ে বড় বিতর্ক, যে ভাগ্য না কর্ম কে বড়, এই বিতর্কটা আসে। যারা কর্মপ্রধান মানুষ বা পরিশ্রমী মানুষ, যাদের মধ্যে যোগ্যতা আছে, তারা কখনোই মানতে চান না যে ভাগ্য সবকিছুকে নিয়ন্ত্রণ করে। তারা মনে করেন যে আমার যোগ্যতা আছে, আমি আমার পরিশ্রম করে, আমি আমার অধিকার, আমার যা পাওয়ার, আমার সেগুলো আমি সব পেয়ে যাব এবং আমি করে ফেলতে পারবো সব সমস্যার সমাধান আমার জীবনের। কিন্তু তারা হয়তো অনেক ক্ষেত্রে এটা সফলও হন, কিন্তু সব ক্ষেত্রে কি হতে পারেন? হতে পারেন না। কিন্তু তারা মানতে চান না যে সেই অসফলতাগুলো যে ভাগ্যের জন্য হচ্ছে, সেটা মানতে চান না। যেমন আমি আগেও উদাহরণ দিয়েছিলাম যে আপনি পরিশ্রম করলেন, সারা বছর পড়াশোনা করলেন, কিন্তু পরীক্ষার সময় আপনি অসুস্থ হয়ে গেলেন, এটা তো আপনার ভাগ্য। ফলে আপনি পরিশ্রম করেও আপনার সক্ষমতা অনুযায়ী ফল পেলেন না, কিন্তু এটাই হচ্ছে ভাগ্য। কিন্তু ভাগ্য কি সবকিছু নিয়ন্ত্রণ করে? কর্মের কি কোনো গুরুত্ব নেই? তা কিন্তু নয়, জ্যোতিষ সেটা বলে না। জ্যোতিষ মানুষকে কিন্তু ভাগ্য প্রধান না, কর্মপ্রধান বানায়। জ্যোতিষ বলে যে ভাগ্য অবশ্যই আছে, কিন্তু আপনি ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার বর্তমান জন্মের কর্ম দিয়ে। আপনি যদি আপনার কর্মকে সঠিক করেন, তাহলে আপনি অনেকটাই আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার যেটুকু পাওয়ার, যতটুকু পাওয়ার সেটুকু অন্তত আপনি অর্জন করতে পারবেন সঠিকভাবে, যদি আপনি আপনার বর্তমান কর্মকে সঠিক করেন। কিন্তু যদি সেটাও সঠিক না করেন, তাহলে যেটুকু পাওয়ার আছে সেটুকুও ঠিকভাবে পাবেন না। হ্যাঁ, আপনি হয়তো আমি ওটা সামান্য উদাহরণ দিচ্ছি যে আপনার বাইক পাওয়ার আছে, 4 চাকা পাওয়ার নেই। তো 4 চাকা আপনি হয়তো পাবেন না, কিন্তু বাইকটা তো পাবেন। আপনি হয়তো এখন সাইকেলে আছেন। একটু ভালো কর্ম করলেন, আপনি আপনার ভাগ্যকে পাল্টে আপনি অন্তত বাইক অব্দি পৌঁছাতে পারলেন, বাইক অর্জন করতে পারলেন। কিন্তু 4 চাকা অর্জন করতে পারলেন না হয়তো। কারণ সেটা সম্ভব না। কারণ আপনারও আমি আগেই বললাম যে প্রত্যেকটা চার্টেরই একটা লিমিটেশন আছে। তার বাইরে আপনি যেতে পারবেন না। ফলে আপনি চেষ্টা করতে পারেন নিজেকে ইমপ্রুভ করার, নিজের লাইফকে ইমপ্রুভ করার বর্তমান জন্মের কর্মের মাধ্যমে। সুতরাং জ্যোতিষ কিন্তু কর্মপ্রধান বানায় আপনাকে। জ্যোতিষীও আপনাকে সেই কর্মগুলোর কথাই বলে, কর্মগুলোই হচ্ছে আপনার প্রতিকার, যে কোন কর্ম করলে আপনি এই জীবনে ভালো থাকতে পারবেন, একটু বেটার লাইফ লিড করতে পারবেন, আপনার জীবনে কিছুটা হলেও শান্তি ফিরে আসবে। সুতরাং ভাগ্য থাকবে, ভাগ্য তো অবশ্যই থাকবে, কারণ পূর্বজন্মের কর্মের উপর ভিত্তি করে আপনার ভাগ্য তৈরি হয়েছে। পূর্বজন্মের কর্মও যেমন পাল্টাবে না, ভাগ্যও আপনার পাল্টাবে না খুব বেশি। কিন্তু আপনি কিছুটা ওটাকে মডিফাই করতে পারবেন, টিউনিং করতে পারবেন, যেটা আপনার এই জন্মের কর্ম। আপনি আপনার লাইফ পার্টনার যখন চুজ করার জন্য সম্বন্ধ দেখেন, তখন দেখবেন আপনি মন মতন লাইফ পার্টনার অনেক সময় পাচ্ছেন না, আপনি যেরকম চাইছেন। কেন বলুন তো? কারণ আপনার চার্টে সীমাবদ্ধতা রয়েছে যে আপনি কি ধরনের লাইফ পার্টনার কি ধরনের, কারণ আপনার চার্টে সীমাবদ্ধতা রয়েছে যে আপনি কি ধরনের লাইফ পার্টনার পেতে পারেন। ফলে তার বাইরে কিন্তু সম্বন্ধ আসবে না, দেখবেন সেই সিমিলার সম্বন্ধগুলোই আসছে ঘুরে ফিরে, প্রায় সিমিলার আর কি। দেখবেন পার্টনার ওই সেম টাইপের পাচ্ছেন অনেকটাই, কিছু কিছু সিমিলারিটি, মানে মেন অনেক কিছু সিমিলারিটি থেকে যাচ্ছে তাদের মধ্যে। কারণ আপনার পার্টনার ওরকমই হবে, এটাই আপনার চার্টে রয়েছে, এটাই হচ্ছে আপনার ভাগ্য। আপনি আপনার লাইফ পার্টনার বিয়ের সময়
বা বিবাহিত যে জীবন, সেটাকে কিন্তু আপনি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এটাই হচ্ছে আপনার ভাগ্য। বিবাহিত জীবনে আপনি আপনার ভালো কর্মের মাধ্যমে বিবাহিত জীবনকে কিছুটা সঠিক করার চেষ্টা করতে পারেন, কিন্তু আপনার পার্টনার যদি ভালো না হয়, তাহলে সেটা কিন্তু আপনার হাতে নেই। ফলে আপনার বিবাহিত জীবন নষ্টও হয়ে যেতে পারে আপনার পার্টনারের জন্য। সুতরাং সবকিছু আমাদের হাতে থাকে না। আমাদের যে পরিবার, আমরা কি আমাদের পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণ করতে পারি? কার সঙ্গে আমাদের কি সম্পর্ক থাকবে সেটা নিয়ন্ত্রণ করতে পারি? পারি না। কারণ আপনার ভাই বোন, আপনার মা বাবা আপনার সঙ্গে কেমন আচরণ করবে, সেটা পুরোপুরি তাদের উপর ডিপেন্ড করছে। আপনি যতই তাদের সঙ্গে ভালো আচরণ করুন, হতেই পারে আপনি তাদের থেকে ভালো আচরণ পেলেন না। ফলে সাংসারিক জীবনের ক্ষেত্রে তো ভাগ্য অনেকটাই নিয়ন্ত্রণ করে। আর যদি আপনি ক্যারিয়ারের দিকে দেখেন, তাহলে বেশিরভাগটা অবশ্যই আপনার কর্মের ওপরে, কিন্তু এমন অনেক জিনিস আছে যেগুলো আপনার ভাগ্যের ওপরই নির্ভর করে। যেমন এরকম অনেক ঘটনা ঘটে যে একজন অসুস্থ হয়ে গেল চাকরির পরীক্ষায়, বা হয়তো দৌড় আছে, দৌড়ে নির্ধারিত হবে কাদের কাদের চাকরি হবে, সেখানে কেউ উপস্থিত হতে পারলো না, আপনি চান্স পেয়ে গেলেন। আপনি হয়তো থার্ড হয়েছিল, আপনি হয়তো থার্ড হয়েছিলেন, থার্ডকে হয়তো নেওয়ার কথা না, কিন্তু হয়তো কোনো একটা অজ্ঞাত কারণে আপনাকে নিয়ে নেওয়া হলো। আবার হয়তো কেউ উপস্থিত হয়নি, সে হয়তো ফার্স্ট হওয়ার মতন রানার ছিল, তার ফলে আপনি ফার্স্ট হয়ে গেলেন। এরকমও অনেক সময় ঘটে। তো এগুলোই হচ্ছে ভাগ্য। আবার অনেকে এটা বলে থাকেন যে জ্যোতিষ মানুষকে কর্মবিমুখ করছে। যখন আমি বলে দিচ্ছি যে কোনো মানুষের সরকারি চাকরি হবে না বা হবে, সে তখন সেই পরিশ্রমটা করা, যদি চাকরি না হয় বন্ধ করে দিচ্ছে পরিশ্রম করা, আর যদি চাকরি হয় তাহলেও বন্ধ করে দিচ্ছে পরিশ্রম করা, ভাবছে যে চাকরিতে বসে বসেই হয়ে যাবে। কিন্তু এটা কি বাস্তবে হয়? এটা কখনোই হয় না। আমি আগেই বলেছি, জ্যোতিষ মানুষকে কর্মপ্রধান বানায়, কর্মবিমুখ করে না, কর্মের দিকেই মানুষকে নিয়ে যেতে বলে। কেন? কারণ আপনাকে যখন বলা হচ্ছে আপনার সরকারি চাকরি হবে, তাহলে আপনাকে আরো বেশি বেশি করে পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে কোনো জিনিস এমনি এমনি কোলের মধ্যে এসে পড়ে না। আবার আপনি যদি বলেন যে সরকারি চাকরি হবে না, এটাও যদি কোনো জ্যোতিষী আপনাকে বলে থাকে, তাহলেও আমি এটা বলবো আপনাকে যে কখনোই পরীক্ষা দেওয়া বন্ধ করবেন না। পরীক্ষার প্রচেষ্টা আপনি চালিয়ে যান, হয়তো আপনার হলো না, ঠিক আছে, কিন্তু প্রচেষ্টা আপনাকে কখনোই থামানো যাবে না, প্রচেষ্টা আপনাকে করে যেতে হবে। কিন্তু আপনার মাথায় এটা রাখতে হবে যে চাকরি হয়তো নাও হতে পারে, সেক্ষেত্রে বিকল্প অপশনগুলো আমার খুলে রাখা উচিত, সেগুলোকেও দেখা উচিত। ফলে আপনার সময় অনেকটা বাঁচবে, পরিশ্রম অনেকটা বাঁচবে। এটাই হচ্ছে জ্যোতিষের সুবিধা। কিন্তু কর্ম আপনাকে করতে হবে, না চাকরি পেলেও আর চাকরি পাওয়ার হলেও। যারা একই সময়ে জন্মায় বা যমজ শিশু হয়, তাদের জীবন সিমিলার হওয়ার কথা, সেটা কেন হয় না? এবার সেই প্রশ্নে আসি। দেখুন, যারা একই সময়ে জন্মায়, তাদের পরিবেশ পরিস্থিতি অনেক আলাদা হয়, ফ্যামিলি আলাদা হয়। যেমন একই হসপিটালে যারা জন্মগ্রহণ করছে, তাদের মধ্যে অনেকেই একটু আপার মিডল ক্লাসের হয়, কেউ একটু লোয়ার মিডল ক্লাসের হয়, কেউ আরও লোয়ার ক্লাসের হয়। ফলে তাদের আর্থিক পরিস্থিতি আলাদা, আবার তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আলাদা, তারা যে পরিবেশে মানুষ হচ্ছে সেটা আলাদা। কেউ বস্তিতে যদি মানুষ হয়, তার মুখে কিন্তু যতই সত্য কথা আসুক, তার সঙ্গে গালাগালি যুক্ত হতে পারে। আবার যে ভদ্র পরিবেশে একটু মানুষ, একটা আবাসনে মানুষ, সে কিন্তু তার মধ্যে শিক্ষিত মার্জিত ভাষা আসবে সত্যি কথার মধ্যে। ফলে দুজনেই সত্যি কথা বলছে, কিন্তু তাদের ভাষাতে যে ভাবটা, সেটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। একজন মার্জিতভাবে বলছে সত্যি কথাটা, একজন রুক্ষভাবে বলছে, গালাগালি দিয়ে বলছে। মিথ্যে কথার ক্ষেত্রেও সেম জিনিস হবে। কেউ মিথ্যে কথাটা মার্জিতভাবে বলতে পারে, কেউ মিথ্যে কথাটা বাজেভাবে বলে। ফলে এই জিনিসগুলো কিন্তু পরিবেশের সঙ্গে পাল্টায়। আবার ধরুন আপনার যে পরিবার, সেটাও আলাদা হয়। কোথাও যৌথ ফ্যামিলি হয়, সেখানে আপনি একরকমভাবে মানুষ হচ্ছেন, আপনি ফ্যামিলির সবার সাপোর্ট পাচ্ছেন। কেউ হয়তো ফ্যামিলির সবার সাপোর্ট পাচ্ছে না, একদম একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে মানুষ হচ্ছে, সেখানে হয়তো শুধু বাবা মা রয়েছে। আবার এমনও হতে পারে বাবা মার মধ্যেও কেউ নেই, ফলে তার মানসিকতা একটু অন্যরকম হবে। ফলে চার্ট সিমিলার হলেও একটা গ্রহ কিন্তু অনেক রকমভাবে ফল দিতে পারে, সেটা কিন্তু বুঝতে হবে। এটা অনেকে জানেন না যে গ্রহ কিন্তু একরকমভাবে ফল দেয় না, গ্রহ অনেক রকম ভাবে ফল দিতে পারে। আমরাই নিজেরা মাঝে মাঝে অবাক হয়ে যাই যে একটা গ্রহ কিভাবে কিভাবে, তারই ফল কিন্তু সেটা আমরা জানি, জ্যোতিষশাস্ত্রে লেখা রয়েছে যে এই গ্রহ এই ফল দিতে পারে, তারই একটা অন্যরকম ফল যেটা আমাদের মাথাতেও আসছে না, সেই ফলটা হয়তো সেই মানুষটাকে দিচ্ছে। কেন মাথায় আসছে না বলুন তো?
কারণ একটা মানুষের জীবন অনেক কমপ্লিকেটেড, সেখানে কিভাবে একটা গ্রহ ফল দিতে পারে সেটা বোঝা অনেক মুশকিল। যেমন আজকালকার দিনে অনেক ধরনের জব চলে এসছে বা বিজনেস চলে এসছে যেগুলো অনেকেরই আইডিয়া নেই। হয়তো কেউ এসে আপনাকে প্রথম বলবে যে আমি এই ধরনের জব করতে চাই, সেটা কি আমার হবে? সেটা আমি কি করে বলবো? কারণ গ্রহের সঙ্গে তো সেটাকে কানেক্ট করতে হবে, যে আপনার যে গ্রহ আপনার ক্যারিয়ারের জায়গাটাকে নিয়ন্ত্রণ করছে, সেই গ্রহ কি সেই বিজনেসটাকে ইন্ডিকেট করছে, সেটা বুঝতে হবে। তো সেটা একটা জানার ব্যাপার আছে, কারণ সেই বিজনেসের আইডিয়া আপনাকে থাকতে হবে। এই কারণেই বললাম বাস্তব অভিজ্ঞতাও জ্যোতিষীর থাকা দরকার, না হলে আপনার প্রেডিকশন ভুল হবে। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একই গ্রহ বিভিন্নভাবে ফল দিচ্ছে, যেটা বলছিলাম যে ধরুন সাপোজ মঙ্গল গ্রহ হচ্ছে সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত। এবার সাহসিকতার কাজ তো অনেক রকম আছে, আপনার কেউ দমকল কর্মীও হতে পারে, কেউ পুলিশও হতে পারে, কেউ আর্মিও হতে পারে, বা কেউ অন্যান্য কোনো সাহসী কাজও করতে পারে। তো সেক্ষেত্রে আপনি কি করে সেটাকে ফাইন টিউন করবেন যে এই কাজটাই ও করবে? সেটাকে ফাইন টিউন করা কিন্তু অনেকটাই টাফ। আপনি এটা বলতে পারেন যে সাহসিকতার কাজে সে যুক্ত হবে, সেটুকু বলতে পারেন, এবং অপশন কিছু কিছু দিয়ে দিতে পারেন যে এই অপশনগুলো হতে পারে মেবি। কিন্তু দেখা গেল সে অন্য একটা এমন কাজ করলো যেটা আপনি আইডিয়াই দিতে পারলেন না। কেন আইডিয়া দিতে পারলেন না? কারণ আপনার কাছে সেই কাজের আইডিয়াটাই নেই যে ওই কাজ হতে পারে, ওরকম কোনো কাজ সাহসিকতার। কিন্তু সে আপনাকে দেখিয়ে দিল যে হ্যাঁ এরকম কাজও হতে পারে। ফলে আপনার প্রেডিকশন কিন্তু ভুল হলো না, প্রেডিকশন সঠিক, যে সাহসিকতার কাজেই সে যুক্ত হলো, কিন্তু কাজের ধরনটা ভিন্ন ভিন্ন হতে পারে। ফলে তাদের জীবন আলাদা হয় না, জীবনে অনেক কিছু মিল থাকে অবশ্যই, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই জীবন আলাদা হতে পারে, যেটা আমি বললাম পরিবেশ পরিস্থিতি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এগুলোর ওপর, আর্থিক পরিস্থিতি এগুলোর উপর ডিপেন্ড করে। এরপর হচ্ছে যমজ শিশুদের ক্ষেত্রে যেটা জানার বিষয়, সেটা হলো এটা একটা জানার বিষয়, এটা অনেকেই জানেন না যে যমজ শিশুর ক্ষেত্রে কিন্তু একই চার্ট দেখা হয় না। দুজনের চার্ট প্রায় সিমিলার হয়ে যাবে, এটা ঠিকই, কিন্তু ওই একই চার্ট দেখা হয় না। যে পরে জন্মায়, কিছু সেকেন্ড হলেও তো একজন পরে জন্মায়, তার ক্ষেত্রে অন্য একটা চার্ট আছে যেটাকে D60 বলা হয় আমাদের জ্যোতিষের ভাষায়। সেই D60 চার্ট দেখা হয়, তার মাধ্যমে তার প্রেডিকশন করা হয়, এবং D60 চার্ট কিন্তু অল্প সময়ের অন্তরেই পাল্টে যায়। ফলে তার D60 চার্ট আলাদা হবে। মানে বড় যে যে সন্তান আছে, বড় সন্তান, তার থেকে ছোট সন্তানের আপনার D60 চার্টটা যেটা করা হবে সেটা আলাদাই হবে, এবং আলাদা হওয়ার ফলে জীবনে যে মেন পার্থক্যগুলো সেগুলো দেখা যাবে। সিমিলারিটিও অবশ্যই থাকবে, সিমিলারিটিও পাওয়া যাবে আর বিভিন্নতাও পাওয়া যাবে। তো এটা জানার বিষয় ছিল, এটা অনেকেই জানেন না, সেটা জেনে নিন। এরপর হলো মানুষের জীবনে আরো একটা যেটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, সেটা হলো বাস্তু এবং তাদের জীবনের নেওয়া সিদ্ধান্ত। বাস্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা সবাই জানি যে আমরা কোন এলাকায় থাকছি, কোন প্লটে থাকছি, কিভাবে বাড়িটা করেছি, বাড়ির কোন দিকে কি রয়েছে, এবং আমরা কোন জিনিস কোথায় রাখছি, বাড়ির কোন দিকে কোন ঘর নির্মাণ করেছি, সেগুলোর উপর বাস্তু ডিপেন্ড করে, সেটা আমরা জানি। অনেক কিছু আমরা শুনেও থাকি অনলাইনে বা বিভিন্ন জায়গায়। তো এটা একটা জানার বিষয় আছে, অনেক খুঁটিনাটি তথ্য থাকে বাস্তুর ক্ষেত্রে, সেগুলো আপনাকে একজন ভালো জ্যোতিষ এবং বাস্তুবিদের কাছে গিয়ে জানতে হবে যে আপনার বাড়ির সেগুলো ঠিক আছে কিনা। যদি না ঠিক থাকে, তাহলে আপনি যতই ভালো কাজ করুন বা যতই ভালো আপনার চার্ট হোক, তাহলেও আপনি কিছু নেগেটিভ ফল পেতে পারেন। সেক্ষেত্রে বাস্তুটাকে ঠিক করার দরকার। আবার জীবনের অনেক সঠিক সিদ্ধান্ত আপনার জীবনের মোড় পাল্টে দিতে পারে, আপনার জীবনকে ইমপ্রুভ করতে পারে। তাই জীবনের বড় বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেওয়া উচিত, যদি সম্ভব হয়। সব ক্ষেত্রে অবশ্যই নেওয়া যায় না, কিন্তু মেন আমি যদি কোনো কোনো ক্ষেত্র বলি, যেমন হচ্ছে আপনার জন্মের পরে আপনার হচ্ছে সন্তানের জন্মকুষ্ঠি করিয়ে রাখতে পারলে তো খুব ভালো, এবং তারপরে সে যখন স্ট্রিম চুজ করবে সেই সময়টায় জ্যোতিষীর কাছে যাওয়া, সে যখন কেরিয়ার চুজ করবে সেই সময়টায় জ্যোতিষীর কাছে যাওয়া, এবং যখন বিবাহ করবে সেই সময় জ্যোতিষীর কাছে যাওয়া, এই তিনটে ক্ষেত্র কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো জীবনের বড় বড় সিদ্ধান্ত। এছাড়াও আরও বড় সিদ্ধান্ত হতে পারে যে আমি ভবিষ্যতে গিয়ে একটা জব থেকে বিজনেস করতে চাইছি, বা কোন বিজনেসটা করব, অনেক বড় ইনভেস্টমেন্ট, তো সেক্ষেত্রে সিদ্ধান্তটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায় যে কোন ব্যবসায় যাব। তো সেসব ক্ষেত্রে আপনি জ্যোতিষের পরামর্শ নিতেই পারেন। সেটা আপনার সময়ের ব্যাপার আছে যে আপনি কতটা সময় দিতে পারবেন, যে জ্যোতিষীর কাছে যেতে গেলেও তো একটা সময় লাগে। আবার ধরুন অর্থের ব্যাপারও আছে, যে আপনি সেটাকে কতটা অ্যাফোর্ড করতে পারবেন ভালো জ্যোতিষীর কাছে গিয়ে সেই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে। তো জ্যোতিষ আপনাকে সেক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। তো আপনি যেতে পারেন, আর যদি না যেতে পারেন তাহলেও আপনি
অন্তত জ্যোতিষের বেসিক জ্ঞানটুকু যদি রাখেন, তাহলে আপনার অনেক জীবনের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে, এবং এই সিদ্ধান্তগুলো কিন্তু আপনার জীবনকে ইমপ্রুভ করে এবং আপনার জীবনের অনেক মোড় পাল্টে দেয়। এরপর বন্ধুরা যেটা আসে সেটা হলো ইচ্ছাকৃতভাবে জ্যোতিষকে বদনাম করা। সেটা কিরকম? যারা জ্যোতিষকে মানেন না, জ্যোতিষ বিরোধী লোক, তারা কি করেন, যেটা আমি আগেও বলেছি, মৃত ব্যক্তির চার্ট নিয়ে হাজির হয়ে যান, বা যার চাকরি হয়ে গেছে তার চার্ট নিয়ে হাজির হয়ে যান। এক্ষেত্রে কিন্তু জ্যোতিষীদেরও কিছু সতর্ক হওয়া উচিত। যেমন হলো, মৃত ব্যক্তির চার্ট যদি আপনি জ্যোতিষীর কাছে নিয়ে যান, তাহলে হয়টা কি? আসলে জ্যোতিষী সবসময়ই ক্লায়েন্টের কথা বিশ্বাস করেন। কেন বিশ্বাস করেন? কারণ সেটাকে ভেরিফাই করার মতন সময় ক্লায়েন্টেরও থাকে না, জ্যোতিষীরও থাকে না। কারণ সবাই ইনস্ট্যান্ট প্রেডিকশন চায়। তাহলে আপনি যদি একটা কথা বলেন, সেটা সত্যি না মিথ্যা সেটাকে ভেরিফাই করতে গেলে কিন্তু আপনার চার্ট দেখে জ্যোতিষীকে গণনা করে সময় দিয়ে দেখতে হবে যে আপনার কথাটা ঠিক না ভুল। বিশেষ করে মৃত ব্যক্তির ক্ষেত্রে, কারণ মরার একটা সময় আছে নির্দিষ্ট, সেই সময়টা আদৌ এসছে কিনা সেটা তো দেখতে হবে গণনা করে, তাই না? তো সেক্ষেত্রে সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। সেই সময়টা জ্যোতিষীও খরচ করতে চান না, ক্লায়েন্টও চান না। তাই জ্যোতিষী সাধারণভাবে সেই তথ্যগুলোকে ভেরিফিকেশনের ক্ষেত্রে যান না। নর্মালি সেটাকে বিশ্বাস করেই পরবর্তী প্রেডিকশন দেন। চাকরির ক্ষেত্রেও তাই হয়। তবে হ্যাঁ, আপনি সময় যদি ভুলভাল বলেন, সেটা হয়তো জ্যোতিষী মানতে পারে। কিন্তু আপনি যদি তথ্য কোনো ভুল দেন, সেটা কিন্তু ভালো জ্যোতিষীর কাছে চট করেই ধরা পড়ে যাবে, কারণ সেগুলো চার্টে পরিষ্কার বোঝা যায়। যেমন যদি আপনি এটা বলেন যে আমার পড়াশোনা অনেক ভালোভাবে হয়েছে। আপনি ধরুন এটা বললেন যে আমি অনেক উচ্চশিক্ষিত, আপনার পড়াশোনা খুব ভালোভাবে হয়েছে, কিন্তু আপনি চাকরি পাচ্ছেন না। কিন্তু আসলে আপনি দেখা গেল যে পড়াশোনা সেভাবে করেননি, কিন্তু ঠকানোর জন্য জ্যোতিষীর কাছে গেছেন। জ্যোতিষী কিন্তু আপনার চার্ট দেখেই বলে দিতে পারবেন যে আপনি খুব ভালো পড়াশোনায় ছিলেন না, আপনি খুব বেশি পড়াশোনা করেননি, বা করে থাকলেও কোনো রকমভাবে করেছেন, আপনার চাকরি পাওয়ার মতন কোনো সম্ভাবনা এই কারণে নেই, মানে ভালো চাকরি, সরকারি চাকরি, এই ধরনের চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আপনি পড়াশোনাই তো সেই লেভেলের করেননি। কিন্তু আপনি জ্যোতিষীকে কিন্তু ভুল তথ্য দিয়েছিলেন যে আপনি পড়াশোনা করেছেন তাও চাকরি পাচ্ছেন না। ফলে এটা কিন্তু জ্যোতিষী তৎক্ষণাৎ ভেরিফাই করে ধরে নিতে পারেন। কিন্তু আপনি যদি এটা বলে থাকেন যে না, আমি চাকরি পেয়ে গেছি, নেক্সট আমি কি অন্য চাকরি পাবো, এইসব কথা যদি বলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু চাকরির যে সময়টা সেটা দেখতে হবে জ্যোতিষীকে ভেরিফাই করে যে চাকরি পাওয়ার সময় হয়েছিল কিনা, যে চাকরি পেয়ে গেছে। কিন্তু সেই ভেরিফিকেশন করতে গেলে সময় লাগে। তাই সাধারণভাবে যেটা করা উচিত সেটা হলো, আগের থেকেই ক্লায়েন্টের চার্ট যদি নিয়ে রাখা যায়, তাহলে সেটাকে দেখে অনেক তথ্য বিশ্লেষণ করে আগের থেকেই রাখা যেতে পারে, যাতে প্রেডিকশনের সময় ইনস্ট্যান্ট তাড়াতাড়ি প্রেডিকশন করাও যায়, এবং সেই তথ্যগুলো ভেরিফাই করে নেওয়াও যায় যে ক্লায়েন্টের দেওয়া তথ্যগুলো কতটা সঠিক। কারণ ক্লায়েন্টের নিজস্ব পার্সপেক্টিভ আছে। অনেক ক্ষেত্রে এমন হয় যে ভালোই পয়সা রয়েছে, কিন্তু ক্লায়েন্টরা তাও বলে যে না, আমার পয়সা খুব বেশি নেই, আমার পয়সার খুব অভাব, আপনি একটু দেখুন কিভাবে আমার পয়সা বাড়তে পারে বা কবে আমার পয়সা আসবে, এই ধরনের কথা। কিন্তু জ্যোতিষী কিন্তু ভালো করেই জানেন যে তার কাছে পয়সা রয়েছে, কিন্তু সেগুলো মুখের ওপর বলা যায় না, যেহেতু তারা ক্লায়েন্ট, এই কারণে। তো এই কারণে কিন্তু ক্লায়েন্টের কথাগুলো ভেরিফিকেশন করা খুব জরুরি, কিন্তু সেটা সময়ের জন্য হয় না এবং জ্যোতিষের বদনাম হয়ে যায় যে কারণে। এবার শেষ কিছু কথায় আসি। দেখুন, সব ক্ষেত্রে কিন্তু বিজ্ঞান ও যুক্তি নির্ভর ব্যাখ্যা দিতে পারে না। যেমন আমাদের ইউনিভার্স কিভাবে সৃষ্টি হয়েছে, বা আর্থের বয়স কত, সেগুলো নিয়ে বিভিন্ন তথ্য বিজ্ঞান দিয়েছে অবশ্যই, কিন্তু দিলেও অ্যাকচুয়ালি সৃষ্টিটা কিভাবে হয়েছে আমাদের ইউনিভার্সের, বা ইউনিভার্সের এখনো অনেক সত্য যেগুলো বিজ্ঞানের কিন্তু অনুসন্ধান করা এখনো বাকি। এবং দেখুন, আমরা যারা বিজ্ঞানকে নিয়ে একটু হলেও চর্চা করি, তারা জানি যে পৃথিবীর যে সমস্ত জিনিসগুলো আমাদের কাছে ভিজিবল, দৃশ্যমান, এবং মহাকাশের আমাদের ইউনিভার্সের ক্ষেত্রে যেগুলো দৃশ্যমান, সেগুলো হচ্ছে টোটাল ইউনিভার্সের মাত্র 5% এলিমেন্ট, মানে 5%। বাকি 95%ই কিন্তু অদৃশ্য, যেগুলোকে বলা হচ্ছে ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি। 27% ডার্ক ম্যাটার এবং 68% ডার্ক এনার্জি রয়েছে, যেগুলো সম্পর্কে কিন্তু এখনো অনেক তথ্য জোগাড় করা বিজ্ঞানের বাকি, এবং তার হয়তো কোনো সম্পর্ক আমাদের মানব জীবনের সঙ্গে থাকলেও থাকতে পারে,
সেগুলো তো আগামী দিন বলবে। এবার দেখুন, বিজ্ঞান কোথায় কোথায় ব্যাখ্যা দিতে পারে না তার কিছু কিছু কথায় আসি। বিজ্ঞান যেগুলো বলতে পারে না সেগুলো হচ্ছে, ধরুন যে কোনো মানুষ যখন জন্মগ্রহণ করে সে কোন স্বভাব নিয়ে জন্মগ্রহণ করবে। জিনগত বৈশিষ্ট্য তো তার পরিবারের সে পাবে, কিন্তু পরিবারের কোন লোকের বৈশিষ্ট্য তার মধ্যে আসবে এবং কার কোন বৈশিষ্ট্য আসবে। এমন তো হয় যে পরিবারের সবারই বৈশিষ্ট্য আসে কম বেশি, কারোটা বেশি কারোটা কম, কিন্তু কার কোন বৈশিষ্ট্যগুলো আসবে সেগুলোকে বিজ্ঞান বলতে পারে পারে না। বা কার শারীরিক গঠন কেমন হবে। একটা বংশে ভালো ফুটবল খেলোয়াড় থাকতে পারে, আবার অনেকেই হয়তো ভালো ফুটবল খেলে না বা ক্রিকেট খেলে না, কিন্তু যে ভালো ফুটবল খেলে তার বৈশিষ্ট্যটা কি সেই জাতকের মধ্যে আসবে নাকি আসবে না? এটা কি করে বিজ্ঞান বলবে? এটা কখনোই বিজ্ঞান বলে না। তো এটা একমাত্র কিন্তু জ্যোতিষী বলতে পারে। জ্যোতিষ কিন্তু আপনার স্বভাব চরিত্র কেমন হবে, আপনার শারীরিক গঠন কেমন হবে, সেগুলো আগেভাগেই জন্মের পরেই বলে দিতে পারে। ফলে এবং সেগুলো মেলেও। যারা বলেন যে জ্যোতিষের তথ্যগুলো মেলে না, তারা অ্যাকচুয়ালি ভালো জ্যোতিষীর কাছে কখনো যাননি। তারা যদি ভালো জ্যোতিষীর কাছে যান, তাহলে অবশ্যই তারা সঠিক তথ্য, সঠিক প্রেডিকশন পেয়ে যাবেন। বিজ্ঞান জ্যোতিষকে যে মানে না, সেটা হচ্ছে বিজ্ঞানের যে যুক্তিগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিছু কিছু সঠিক আছে অবশ্যই, যেগুলো আমি আগেও বলেছি, যে দূরের গ্রহ নক্ষত্রদের প্রভাব মানব জীবনে কিভাবে পড়ে সেই ব্যাখ্যা জ্যোতিষ দিতে পারে না। তো সেই কারণে বিজ্ঞান জ্যোতিষকে মানতে চায় না, বা জ্যোতিষ ভগবানকে বিশ্বাস করে, বিজ্ঞান ভগবানকে বিশ্বাস করে না, সেটা ঠিক আছে। সেই কারণে বিজ্ঞান জ্যোতিষকে মানে না, সেই দু একটা কারণ বিজ্ঞান বলতেই পারে। কিন্তু জ্যোতিষ যে পর্যবেক্ষণ করে করে সূত্রগুলো আবিষ্কার করেছে, এবং যেই সূত্রের মাধ্যমে জ্যোতিষ বহু যুগ ধরে, বৈদিক যুগ থেকে মানুষকে সঠিক প্রেডিকশন দিয়ে আসছে, তার ফলেই তো জ্যোতিষ আজকের দিনে টিকে রয়েছে। না হলে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তো জ্যোতিষকে বিশ্বাস করতো না। তারা সবাই তো বোকা নয়। একটা মিথ্যা আপনি একদিন, দুদিন, 10 দিন বলতে পারেন, যুগ যুগ ধরে তো বলতে পারেন না। নিশ্চয়ই জ্যোতিষশাস্ত্রে এমন কিছু সত্যাসত্য রয়েছে, যে কারণে জ্যোতিষশাস্ত্র কিন্তু এখনো বিদ্যমান। এবং আগেকার দিনে আমাদের টোলে এবং গুরুগৃহে জ্যোতিষ কিন্তু পড়ানো হতো। পরবর্তীকালে ইংরেজ আমলে এবং তার আগে মুসলিম শাসকরা যখন ভারতে এসেছিলেন, তারাই কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্র পড়ানোটা বন্ধ করে দিয়েছেন। এবং জ্যোতিষশাস্ত্র পড়ানোটা বন্ধ করার ফলে কি হয়েছে, আগে যেমন সবার কাছেই জ্যোতিষের বেসিক জ্ঞানটা থাকতো, সেটা এখন আর নেই। উত্তর ভারত, দক্ষিণ ভারতে আপনি যদি যান, তাহলে দেখবেন সবার ফ্যামিলিতেই জ্যোতিষ সংক্রান্ত বেসিক জ্ঞান রয়েছে। এবং তার ফলে তারা কিন্তু অনেক কিছু, মানে তাদের জীবনের সিদ্ধান্ত, সেগুলো কিন্তু সেই সাধারণ জ্যোতিষের মাধ্যমেই নিতে পারেন। তাদেরকে সবসময় জ্যোতিষের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে জ্যোতিষের প্রভাব অনেকটাই কম। আমরা বাঙালিরা জ্যোতিষটাকে সেইভাবে গুরুত্ব দিই না, বা শিখে উঠতে পারিনি। আমাদের পরিবারে সেই কালচারগুলো নেই, জ্যোতিষের কালচারগুলো। ফলে জ্যোতিষের বেসিক জ্ঞান না থাকার জন্য আমাদের বাঙালি সমাজেই কিন্তু মাধ্যমে জ্যোতিষীর মাধ্যমে ঠকে মানুষ বেশি সবচেয়ে। বাংলাতেই এরকম ধরনের জ্যোতিষীদের বেশি পাওয়া যায় সবচেয়ে। এটা দুর্ভাগ্য আমাদের, যেখানে ঠকানো হয় মানুষকে। এবং জ্যোতিষের বেসিক জ্ঞান যদি থাকতো, তাহলে মানুষ কিন্তু ঠকতো না, এবং জীবনের অনেক ছোট ছোট সিদ্ধান্ত জ্যোতিষের মাধ্যমে তারা নিতে পারতো। বড় সিদ্ধান্তের ক্ষেত্রে অবশ্যই জ্যোতিষীর কাছে তাদেরকে যেতে হতো। তো দেখুন, বিজ্ঞান কিন্তু, যেটা বলছিলাম, যে আপনার স্বভাব এবং শারীরিক গঠন সম্পর্কে সঠিক তথ্য দিতে পারে না। যেমন ধরুন, একটা বাচ্চা জন্মের পর থেকেই চোখে সমস্যা রয়েছে, বা হজমের সমস্যা হয়, দুধ খেলে ঠিক মতন হজম হয় না। আবার ধরুন কোনো বাচ্চা অনেক কিছু খাচ্ছে, কিন্তু তাও তার শরীরটা রোগা, বা তার হজম শক্তি এত ভালো যে সে কিছুক্ষণ পর আবার খেতে পারছে। আর কিছু বাচ্চা অল্প খেলেই তাদের গ্যাস হয়ে যাচ্ছে, অম্বল হয়ে যাচ্ছে। তাহলে এই বৈপরীত্যটা কেন? তাহলে জন্ম থেকেই তার মানে ঠিক হয়ে গেছে যে কার পৌষ্টিকতন্ত্র ভালো কাজ করবে, কার কাজ করবে না, কার চোখ ভালো কাজ করবে, কার চোখ কাজ করবে না। ফলে শারীরিক গঠন কিন্তু জন্ম থেকেই ঠিক হয়ে যায়। আপনি দেখবেন অনেক কিছু সামান্য আমাদের সিমটমস আছে, যেগুলো আমাদের শরীরে দেখা গেলে আমরা হয়তো মনে মনে বুঝতে পারি যে আমাদের শরীরের এই অঙ্গগুলোতে সমস্যা হচ্ছে বা হতে পারে। আমরা ডাক্তারকেও দেখাচ্ছি, টেস্ট করাচ্ছি, কিন্তু ডাক্তারের কাছে বা টেস্টের মাধ্যমে সেরকম কিছু ধরা পড়ছে না। ডাক্তারও বলছে আপনাকে যে হয়তো সেরকম কিছু সমস্যা নয়, ওটা ছোটোখাটো ব্যাপার, এগুলো হয়ে থাকে, আপনার ভবিষ্যতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হুম। আপনার লাইফস্টাইল কিছু হয়তো পরিবর্তন করতে বলেন, এইটুকুই। কিন্তু আপনি কিন্তু জানেন যে আপনার ওই অঙ্গে সমস্যা হলেও হতে পারে। এটাই আপনি দেখবেন, যখন জ্যোতিষীর কাছে যাবেন, জ্যোতিষী কিন্তু আপনাকে সঠিক তথ্য দিয়ে দেবে যে আপনার এই অঙ্গে সত্যিই সমস্যা রয়েছে, এবং আজকে আপনি কিছুটা সিমটমস পাচ্ছেন, ভবিষ্যতে এটা আপনাকে ভালো রকম ভোগাবে। ফলে জ্যোতিষী কিন্তু একমাত্র সেই তথ্য আপনাকে দিতে পারেন। হ্যাঁ, এটা ঠিক, আপনাকে রোগ সারাতে গেলে অবশ্যই আয়ুর্বেদিক হোক, বা আপনি যদি ডাক্তারের কাছে যান, তাহলেই আপনার রোগ সারবে, যতটা সম্ভব সারা।
কিন্তু জ্যোতিষী আপনাকে অন্তত রোগের আইডিয়াটা দিতে পারবেন যে আপনার কোথায় কোথায় সমস্যা হতে পারে, সেই অনুযায়ী আপনার লাইফস্টাইল কি কি চেঞ্জের দরকার আছে, যেগুলো আপনার পক্ষে করা সম্ভব সেগুলো আপনাকে বলতে পারেন। তাহলে আপনি আগের থেকে যদি প্রিকশনগুলো নেন, তাহলে আপনার রোগের সম্ভাবনাটা অন্তত কমবে, বা রোগের যে প্রকোপটা, রোগের জন্য যে আপনার ব্যথা বা সমস্যা, সেগুলো অনেকটা কমবে। এবং আপনি আগের থেকে প্রিপেয়ার থাকতে পারবেন যে আপনার এই সময় এই রোগ হতে পারে, সেই কারণে আপনি আর্থিকভাবে বা মানসিকভাবে যে প্রস্তুতিগুলো নেওয়ার দরকার সেগুলো আপনি নিতে নিতে পারবেন। তো এটাই হচ্ছে জ্যোতিষের সুবিধা। দেখুন, ইউজিসি যখন প্রথম জ্যোতিষকে সাবজেক্ট হিসেবে পড়ানোর অনুমোদন দিয়েছিল বিশ্ববিদ্যালয়গুলোতে, তখন জ্যোতিষ বিরোধী কিছু লোক এবং বিজ্ঞানীরা সুপ্রিম কোর্টে চলে গিয়েছিলেন যে জ্যোতিষ তো অবৈজ্ঞানিক, কেন এটাকে পড়ানো হবে বিশ্ববিদ্যালয়তে, এই সমস্ত কুসংস্কার কেন ছাত্রছাত্রীদের মধ্যে ঢোকানো হবে। কিন্তু তখন বিখ্যাত জ্যোতিষী স্যার KN রাও জ্যোতিষের পক্ষে আদালতে সওয়াল করেছিলেন, এবং তিনি যুক্তি দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে কিভাবে একটা নির্দিষ্ট গাণিতিক পদ্ধতি মেনে এবং যুক্তি নির্ভরভাবে এই প্রেডিকশনগুলো করা হয়, আলটপকা মন্তব্য করে প্রেডিকশন করা হয় না। যার ফলে কিন্তু সুপ্রিম কোর্টও রায় দিয়েছিল যে হ্যাঁ, জ্যোতিষকে সাবজেক্ট হিসেবে পড়ানো যেতে পারে। তো এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে পড়ানো হয়, যদিও বাংলায় এরকম বিশ্ববিদ্যালয় নেই বললেই চলে। ইগনুতে যদিও পড়ানো হয় জ্যোতিষশাস্ত্র। দেখুন, বিজ্ঞানের একটা বড় সমস্যা হচ্ছে সবকিছুতেই ব্যাখ্যা চাওয়া, কিন্তু আমরা এটা জানি যে পৃথিবীতে বা ব্রহ্মাণ্ডে এমন অনেক কিছু অলৌকিক ঘটে যেগুলোর কিন্তু সবকিছুর ব্যাখ্যা সম্ভব না, এবং সেগুলো আমরা দেখে থাকি, ফিল করে থাকি। এত মানুষ তো আর ভুল দেখে না বা ভুল বলে না, সবাই কি ভুল বলে? তো নিশ্চয়ই তার কিছু ভিত্তি আছে, অলৌকিক ঘটনা কিছু হলেও ঘটে, তার ব্যাখ্যা কিন্তু হয় না। তো সেই কারণে জ্যোতিষের সমস্ত কিছুর ব্যাখ্যা আমরা দিতে পারি না। এবার দেখুন, অনেকে কিছু প্রশ্ন করে যেগুলো তারা জানে না বলেই করে, যে আপনারা ইংরেজি পেপারগুলোতে দেখবেন, টেলিগ্রাফ, স্টেটসম্যান, এসব পেপারে, যে বছরের একটা নির্দিষ্ট মাসে, মানে ইংরেজি মাসগুলোর কথা বলছি, যে যেমন ধরুন 15 নভেম্বর থেকে 14 ডিসেম্বর, হ্যাঁ, এরকম যে সময় মাসগুলো, যেগুলো অ্যাকচুয়ালি বাংলা মাস, ইংরেজিতে ওইভাবে কোনো মাসের শেষ 15 দিন, কোনো মাসের শুরুর 15 দিন নিয়ে বাংলা মাসগুলো হয়। তো সেই বাংলা মাস অনুযায়ী ইংরেজি মাসগুলোকে ওখানে দেওয়া থাকে অ্যাকচুয়ালি, যে ওই মাসগুলোতে এই রাশি থাকে, ওই মাসগুলোতে যাদের জন্ম তাদের এই রাশি হবে, এইভাবে বলে দেওয়া থাকে। ফলে সবাই ওখান থেকে রাশি দেখে নেন এবং ভাবেন ওটাই আমার রাশি, মানে যারা নিজের রাশি জানেন না সঠিকভাবে আসলে। কিন্তু এই ধারণাটা সবার থাকা দরকার যে ওটা হলো সূর্য রাশি, আর আমরা যেটাকে বাংলায় রাশি বলি সেটা হচ্ছে চন্দ্র রাশি। চন্দ্র রাশি মানে আপনার জন্মের সময় চন্দ্র কোন রাশিতে ছিল সেই অবস্থান, যেটা 2.25 দিন পর্যন্ত এক থাকে। ফলে মাত্র 2.25 দিন ধরে যে সমস্ত জাতকরা জন্মগ্রহণ করেছেন তাদেরই রাশি সমান হবে। কিন্তু সূর্য রাশি অনুযায়ী যদি আপনি দেখেন, তাহলে ওই গোটা 1 মাস জুড়ে যারা জন্মগ্রহণ করেছে তাদের সবারই রাশি এক হবে। বিদেশে এই সূর্য রাশিটা মানা হয়, কিন্তু সত্যি কথা বলতে সূর্য রাশির প্রভাব আমাদের মানব জীবনে খুব একটা পড়ে না। যারা বলেন যে যাদের রাশি এক তাদের জীবনটাও একই রকম হবে, সেটা ভুল ধারণা। জীবন হয় চার্টের উপর ভিত্তি করে, রাশির উপর ভিত্তি করে নয়। তো সূর্য রাশি সবার এক হতেই পারে, তাতে কিছু যায় আসে না। চন্দ্র রাশির ওপরে আপনার মনের ওপর একটা প্রভাব পড়ে চন্দ্র রাশির উপর ভিত্তি করে। তো চন্দ্র রাশিটা 2.25 দিন পর্যন্ত এক থাকে, বেশি না। কিন্তু চন্দ্র রাশিরও মানব জীবনে প্রভাব অতটা বেশি নয়। অ্যাকচুয়ালি মেন যে প্রভাব সেটা হচ্ছে আপনি যখন জন্মগ্রহণ করেছেন, আপনার যে জন্মের সময়, জন্মের যেটাকে লগ্ন বলা হয় সেটার ওপর, সেই যে লগ্নের উপর ভিত্তি করে যে চার্টটা আপনার তৈরি হয় সেটার উপর ভিত্তি করে আপনার ভবিষ্যৎ নির্ধারিত হয়, চন্দ্র রাশির উপর ভিত্তি করে কিন্তু নয়। তো এটা একটা ভুল ধারণা। আবার যারা বলেন যে রাহু, কেতু, সূর্য, চন্দ্র এগুলোকে কেন জ্যোতিষে গ্রহ বলা হয়, তাহলে এটা কিভাবে বৈজ্ঞানিক হতে পারে, তাদেরকে বলি যে সংস্কৃত গ্রহা কথাটা থেকে এই গ্রহ কথাটা এসছে। আমরা বাংলায় শর্টকাটে গ্রহ বলে দিই এবং ইংরেজিতেও প্ল্যানেট বলে দিই, কিন্তু আসলে গ্রহ প্ল্যানেট বলতে যেটা বোঝায় যে ইউনিভার্সে যে সেলেস্টিয়াল বডিগুলো রয়েছে, যেগুলো নিজস্ব আলো নেই এবং নক্ষত্রের চারিদিকে ঘুরপাক খায়, তাদেরকে গ্রহ বলে। সেই সংজ্ঞা কিন্তু এই জ্যোতিষের গ্রহদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। জ্যোতিষের গ্রহ হচ্ছে সেগুলোই যাদের থেকে মানব জন্ম নিয়ে আমরা কিছু গ্রহণ করতে পারি, বা পৃথিবী কিছু গ্রহণ করতে পারে, গ্রহণ করার ক্ষমতা, সেটাই হচ্ছে গ্রহ। যাদের মধ্যে সেই শক্তি আছে, যারা আমাদের মানব জীবনের উপর প্রভাব ফেলতে পারে। তো সূর্যচন্দ্র তো আমাদের উপর প্রভাব ফেলে, এটা আমরা ভালোভাবেই জানি, তাই সূর্যচন্দ্রকে জ্যোতিষী গ্রহ হিসেবে ধরা হয়। আর সূর্যের যে কক্ষপথ আর চন্দ্রের যে কক্ষপথ, তার যে দুটো ছেদবিন্দু, সেটাকেই ইংরেজিতে নর্থ নোড এবং সাউথ নোড এবং বাংলায় রাহু এবং কেতু বলা হয়ে থাকে। তারও প্রভাব মানব জীবনের উপর পড়ে, তাই জন্যই রাহু আর কেতুকে গ্রহ হিসেবে ধরা হয়। এবার দেখুন,
সূর্যের কোনো কক্ষপথ হয় না। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, পৃথিবীর কক্ষপথ হয়। কিন্তু যেহেতু আমরা পৃথিবী সাপেক্ষে সমস্ত গণনা করি জ্যোতিষশাস্ত্রে, সেই কারণে পৃথিবী সাপেক্ষে সূর্যকে যে কাল্পনিক কক্ষপথে ঘুরতে দেখা যায়, সেটাকেই আমরা সূর্যের কক্ষপথ বলছি এখানে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে জ্যোতিষ কিভাবে গাণিতিক পদ্ধতির মাধ্যমে এবং বহু যুগ ধরে পর্যবেক্ষণ এবং ফলাফলের উপর ভিত্তি করে কিছু সূত্র আবিষ্কার করেছে। সেই সূত্রের উপর ভিত্তি করে প্রেডিকশন দেয়। ফলে অনেকটাই যৌক্তিকভাবে, বিজ্ঞানসম্মতভাবে কিন্তু জ্যোতিষ প্রেডিকশন দেয়। এবং এত বছর ধরে যখন প্রেডিকশন মিলে এসছে, তখন অবশ্যই জ্যোতিষের কিছু ভিত্তি আছে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে জ্যোতিষ দূরের গ্রহ নক্ষত্রদের প্রভাব মানব জীবনে কিভাবে পড়ে সেটার ব্যাখ্যা এখনো দিতে পারেনি। সেটা ঠিক। সেটার জন্য যদি কেউ বলেন যে জ্যোতিষ মানবেন না, তাহলে তিনি নাই মানতে পারেন, সেটা তার ব্যাপার। কিন্তু জ্যোতিষের প্রেডিকশন মেলে না, বা জ্যোতিষ বলে কিছু হয় না, ভাগ্য বলে কিছু হয় না, এগুলো যারা বলেন তাদেরকে আমি বলবো সঠিক জ্যোতিষীর কাছে গিয়ে জীবনের প্রেডিকশন নিতে। তাহলে তারা বুঝে যাবেন যে জ্যোতিষ কতটা কাজ করে। আশা করি আমি আপনাদের কিছুটা হলেও সঠিক তথ্য দিয়ে, জ্যোতিষের ধারণা দিয়ে, প্রত্যেকটা পক্ষে বিপক্ষে মতামতগুলোকে তুলে ধরে আপনাদের একটা সঠিক ধারণা দিতে পেরেছি। আগামী দিনে আপনাদেরকে জ্যোতিষ সংক্রান্ত আরও অনেক নতুন ভিডিও দিয়ে, জ্যোতিষের সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করবেন, ভিডিওটিকে লাইক করবেন। এবং শুধুমাত্র যারা জ্যোতিষ মানেন তাদের সঙ্গে নয়, যারা জ্যোতিষ মানেনও না তাদেরকেও বলবেন একটু ধৈর্য ধরে ভিডিওটিকে দেখতে, তারপরে তাদের মতামত বা বিচার দিতে। এবং আপনারাও যারা ভিডিওটি দেখলেন, তাদের জ্যোতিষ সম্পর্কে কি মতামত, আমার কোন তথ্যগুলো আপনাদের সঠিক লাগলো বা ভুল লাগলো, সেই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করি খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হবে জ্যোতিষের নতুন কোনো ভিডিও নিয়ে, এবং আপনারা আমার সঙ্গে অবশ্যই থাকবেন। যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।